আমারও মনে হয় এবার তোর নিজের জীবনটাও গোছানো দরকার। হায়াত মৌতের তো কোনো বিশ্বাস নাই, আমিও তো মরে যেতে পারি। কথাটা শোনা মাত্রই তিতির উচ্চ রব করে উঠল। তুমিও? তোমরা শুরু করেছোটা কি? হ্যাঁ, এরকম অশুভ কথা বলেই যাচ্ছ। মিথ্যা বলতেছি নাকি? সত্যি তো, আজ আছি কাল থাকবো কিনা কে জানে। আমারও তো তোকে, হিয়াকে, হায়াতকে নিয়ে চিন্তা হয়। তাহলে ইনডাইরেক্টলি শুধু আমাকে বোঝাচ্ছ কেন? হিয়াকেও বলো। হিয়া তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে। আমাকে বলে না, তোকে কে বলল? আমার একটা বাচ্চা আছে। মা যেমন আমাদের কথা ভাবেন, তেমনি নিজের আগে আমারও ওর কথা ভাবতে হয়। আমারও তো তাও একটা বাচ্চা আছে যাকে ঘিরে আমার চলে যাবে, কিন্তু তোর কিসের টান তোর? বিনা সংসারে বিধবা তুই। অতীতকে ভুলে সামনে আগা। তোর পীড়াদায়ক অতীত ভুলতে হবে। আমাকে দেখ, অতীতটাই সুখময়। আমার অতীতটাই আমার বাকি জীবন বাঁচার অনুপ্রেরণা দেয়। নিজের জন্য আমি কিছু করছি না, আমি নিজেকে নিজের মেয়ের জন্য গোছাচ্ছি। মেয়ের আইডল হতে চাই। আমার মেয়ের বিয়ের আগে ওর একটাই বাবা হবে, সেটা তিয়াস, আর কেউ না। তিতির হাঁটুতে মুখ গুজে বসে আছে। নাজমা বেগম হুট করেই বলেন। শোন না, তোর মহিমা খালা বিয়ের প্রস্তাব দিয়েছেন, আমি তো রাজি। তুইও রাজি হয়ে যা না। মাসরিফ কিন্তু খুব ভালো ছেলে, ছেলে হিসেবে খুব ভালো। আর তোর মুখে আজকের ঘটনা শুনে বুঝলাম তোর জন্য ওই সেরা, উন্নত মনা ও অন্যায়ের প্রতিবাদকারী। তোকে সবসময় আগলে রাখবে, তাছাড়া চেনা জানার মধ্যে। রাজি হয়ে যা না মা। তিতির হতচকিত হয়ে মুখ তুলে মায়ের দিকে তাকায়। উপস্থিত শব্দবাণে সে বাকরুদ্ধ। সুজন ও পলাশের সহচরদের একজন সন্ধ্যার পর যখন সুজনের ফোন খোলা পায় তখন ফোন করে বলে। ওস্তাদ, একটা খাসা খবর আছে, আপনি শুনলে আপনার পরাণ ঠান্ডা হয়ে যাইব। সুজন গ্লাসে নেশাপানি ঢালতে ঢালতে বলে। তো কার লাগে বইয়া রইছস? কত তাড়াতাড়ি। আপনারে ময়না পাখি তো আজকা ফরিদপুরে আইছিল। কথাটা শুনে সুজন সোজা হয়ে বসে প্রবল উৎসাহ নিয়ে বলে। কস কি এখন? আমি তো দুপুরে দেখছি মেডিকেল কলেজের গেইটে, তয় একটা বেড়াও আছিল। আমি আর ভাবি ছবি তুলে রাখছি। দে জলদি ছবি দে। আবার কোন ভাতার জোটাইছে এ সেরি? সুজনের সেই সহচর ইমোতে ছবি পাঠালে সুজন ছবি জুম করে তিতিরের সাথে ব্যক্তিটির চেহারা বোঝার চেষ্টা করে। সে মোটামুটি বুঝতে পারছে, তাও এর সত্যতা বিচার করতে পলাশকেও দেখায়, তারপর দলের এমন কেউ যে নেশা করেনি তাকেও দেখায়। তারা বুঝতে পারে সাথের ব্যক্তিটিকে। ভোরের উষা পরিস্ফুটিত হয়ে নতুন সূচনার অপেক্ষায়। খুব সকালে মহিমা বেগম ও মাশরিফ মির্জাপুরে ফিরে গেছে। মহিমা বেগমের একটা মিটিং আছে 11টার দিকে, আর মাশরিফকে দুপুরে ঢাকা একটা কাজে যেতে হবে, তাই জন্যেই তাড়াহুড়া। তিতির মেডিকেল কলেজের জন্য বের হওয়ার আগেই ওরা বেরিয়ে গেছে। তিতির কলেজের উদ্দেশ্যে বেরোনোর সময় নাজমা বেগম জিজ্ঞাসা করেন। কিছু তো বললি না, আপা যাওয়ার আগে তোর মত জানতে চাইছে। তুমি কি বললে? তিতিরের সন্দিগ্ধ প্রশ্নে নাজমা বেগম আফসোস করে বললেন। আমি কি আর বলবো, বললাম আজকালের মধ্যে জানাবো। এখন কি জানাবো তা বলে যা। দেখ মা, এমন ভালো ঘর আর তো পাবো না। বুঝ একটু, মাসটির ছেলে হিসেবে কতটা ভালো তা তুইও জানিস। তিতির মায়ের দিকে কিছু মুহূর্ত নিষ্পলক চেয়ে থেকে লম্বা শ্বাস নিয়ে বেরিয়ে যেতে যেতে বলে। হ্যাঁ, বলে দাও। কথাটা বলা মাত্রই সেকেন্ডও দেরি করে না তিতির। জলদি জুতো পরে সিঁড়ি দিয়ে নেমে যায়। পেছন থেকে মায়ের অবিশ্বাস্য প্রফুল্ল কণ্ঠে ডাক শুনেও সাড়া দেয় না, মুচকি হেসে চলে যায়। নাজমা বেগম ভীষণ খুশি হয়ে হিয়াকে সংবাদটা দিয়ে মহিমা বেগমকে দ্রুত ফোন করেন। মহিমা বেগম ও মাশরিফ এখন হাইওয়েতে। বোনের কাছ থেকে কল পেয়ে মহিমা বেগম কল রিসিভ করে কানে নিয়ে সালাম দিয়ে বলেন। কি রে, এখন ফোন দিলি? নাজমা বেগম নিজে সন্তোষ প্রকাশ করে হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন। আপা, সুখবর আছে, তিতির তো বিয়েতে হ্যাঁ বলে দিয়েছে। সুসংবাদটা শোনা মাত্রই আলহামদুলিল্লাহ পড়লেন। মাকে হঠাৎ এত উচ্ছ্বসিত হতে দেখে মাশরিফ গাড়ি ড্রাইভ করতে করতে প্রশ্ন করে। কি হচ্ছে মা, হঠাৎ এত খুশি কেন? আমি খুশি কেন সেটা জিজ্ঞাসা করছিস? সংবাদটা শুনলে তুইও খুশিতে পাগল হয়ে যাবে। মায়ের এত উচ্ছ্বসতায় মাশরিফ চোখে হেসে সন্দিহান কণ্ঠে শুধায়। তাই নাকি? তা কি সংবাদ? তিতির বিয়ের জন্য রাজি হয়ে গেছে। মহিমা বেগম কথাটা বলা শেষ করলো, ঠিক তার 1 সেকেন্ডের মধ্যে মাশরিফ আচানক মাঝ রাস্তায় গাড়ি ব্রেক কষল। মাশরিফ পুরো হতভম্ব দৃষ্টিতে সম্মুখ পানে চেয়ে আছে। তার নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। সে ঠিক শুনল তো।
মনের এই দোটানায় সে ক্রমাগত অস্থিরতায় আচ্ছাদিত হচ্ছে। সত্যটা যাচাই করতে জিজ্ঞাসা করে এটা ট্রু? তুমি মজা করছো তাই না? বলেই হাসার চেষ্টা করলো। মহিমা বেগম ছেলের মুখায়ভাবে এক অন্যরকম উজ্জ্বলতা ও বিস্মিত ভাব দিকে হালকা হেসে ছেলের চুলে হাত বুলিয়ে বলেন, সম্পূর্ণ সত্য। এখন গাড়ি সাইড কর, এটা হাইওয়ে। মাঝ রাস্তায় কেউ গাড়ি ব্রেক করে? জলদি সাইড কর। মাসিফ ঘরের মধ্যে গাড়ি স্টার্ট করে একটু সাইড করে থামায়। মা, এটা সত্যি? আমার বিশ্বাস হচ্ছে না। আমার এখন কেমন রিয়াকশন দেওয়া উচিত বুঝতে পারছি না। মহিমা বেগম হেসে প্রত্যুত্তর করেন, এখন বাসায় চল। হেডকোয়ার্টারে গিয়ে বলে বুধবার পর্যন্ত ছুটি শুক্রবার পর্যন্ত বাড়িয়ে নে। তোর আপু দুলা ভাইকে আসতে বলবো। শুক্রবার গিয়ে দুটা করিয়ে ফেলবো। তারপর আবার লম্বা ছুটিতে এলে অনুষ্ঠানও হবে। মাসিফ গাড়ির সিটে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে মৃদু হাসছে। সে নিজের আনন্দ প্রকাশের সুযোগ্য ভাষা খুঁজে পাচ্ছে না। ক্লাস শেষে তিতির ও তার বান্ধবীরা ক্যাম্পাসে বসে আছে। আজ শনিবার, তাই ক্লাসের প্যারা কম। সকালের ক্লাসটাও এক্সট্রা। তিতির ওদেরকে বিয়ের কথাটা জানাতে কিয়ত ইতস্তত করছে। সে তার বান্ধবীদেরকে বলল, শোনো না, তোমাদেরকে আমার কিছু বলার আছে। নাদিয়া, জারিন, ফাইজারা অন্য বিষয় নিয়ে কথা বলছিল, মূলত হাসি তামাশা করছিল। তখন নাদিয়া হাসতে হাসতে বলে, দোস্ত, সকালে এক নিউ ইন্টার্ন ডাক্তারের সাথে ফাইজার ধাক্কা লেগেছে। যেন তেন না, আমি ছিলাম সাথে। আমাদের তো ক্লাসের সময় হয়ে গিয়েছিল, তাই দ্রুততাই ছিলাম। ওদের ধাক্কা লাগা দেখে ভেবেছিলাম কোনো রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হবে, বাট দুজনেই ধপাস করে দুই দিকে ছিটকে পড়ে গেছে। এটা বলেই নাদিয়া হাসতে হাসতে পড়ে যাওয়ার অবস্থা। তিতির বিহ্বলতার সাথে বলল, আমার কথাটা তো শোনো। জারিন হাসতে হাসতে বলে, বল। একটু স্থির হয়ে বসো, তারপর বলছি। আমার আনইজি লাগছে। তিতিরের আনিজি লাগছে শুনে জারিন, নাদিয়া ও ফাইজার হাসি যেন আরো বেড়ে গেল। ওরা জোর করেও হাসি থামাতে পারছে না। তা দেখে তিতির মন খারাপ করে মুখ ভার করে রাখলো। তখন লীরা তিতিরের কাঁধে হাত রেখে বলে, ক্লোজ ইওর আইস অ্যান্ড ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট, দেন জাস্ট সে আমরা শুনেছি। তিতির তাই করলো। অতঃপর নয়ন জোড়া মুদন করে এক রুদ্ধশ্বাসে হড়বড়িয়ে বলে ফেলল, আমি বিয়েতে হ্যাঁ বলে দিয়েছি। বলেই চোখ মুখ খিচে নেয়। জারিন কথাটার ভাবার্থ খেয়াল না করে হাসির রেশে বলে, ও আচ্ছা। পরক্ষণে তিতিরের বলা কথাটা যখন মস্তিষ্কে নাড়া দিল, তখন অক্ষিপট বড় বড় করে তাকিয়ে বলে, কি বললি তুই? তিতির মাথা নিচু করে চুপ করে আছে। নাদিয়া, ফায়াজ, লীরা, জুলিয়ার সবারই এক প্রশ্ন। ফাইজা এবার জোর করে তিতিরের মুখমণ্ডল উঁচু করে কৌতূহল প্রকাশ করে, তুই বিয়েতে রাজি হয়েছিস? কার সাথে? বিয়ের কথা কবে উঠলো? মেজর মাশরিফ ইকবাল। তিতিরের মুখ নিঃসৃত নামটা শুনে জুলিয়া লীরাকে আলতো ধাক্কা দেয়। লীরা জুলিয়ার দিকে তাকিয়ে হেসে তিতিরকে বলে, ইজ ইট ট্রু? আই এম সো হ্যাপি ফর ইউ। মে গড ব্লেস বোথ অফ ইউ। তিতির লাজুক হেসে বলে, থ্যাংক ইউ লীরা। এবার বল, কিভাবে কি হলো? মানে মেজর মাশরিফ তোর কাজিন, এটা জানি, কিন্তু সে বলেছিল তোর সামনে ভালোবাসার অধিকার নিয়ে আসবে না। অ্যাপ্রোচটা কিভাবে হলো? নাদিয়াকে অধীর চিত্তে প্রশ্নে তিতির জবাবে বলে, ওনার মা আমার মাকে প্রস্তাব দিয়েছেন। উনি কিন্তু সত্যিই আমার সাথে আগের মতো কথা বলেন না। প্রথম দিকে ওনার বিহেভিয়ার আমি বিরক্ত হলেও এখন মনে হচ্ছিল মানে লোকটা টোটালি চেঞ্জড। মা এতবার বলাতে আমি রাজি না হয়ে পারলাম না। তাছাড়া উনি খুব ভালো আর সাপোর্টিভ। গতকালের ঘটনার পর বুঝলাম আমি তা। ফাইজা শুধালো, ওহ, তুই না কালকে তোর শ্বশুর বাড়িতে গিয়েছিলি? মানে ফরিদপুরে গিয়েছিলি? কিছু হয়েছে ওখানে? রুমি আপু একটু বেশি বাড়াবাড়ি করছিল। মাশরিফ তার উচিত জবাব দিয়েছে। কথাটা বলার মাঝেই তিতিরের মুখশ্রীতে এক অন্যরকম দীপ্ততা কাজ করছিল। জারিন, ফাইজারা এটা দেখে বেশ খুশি হয়। জারিন বলে, যাক, আলহামদুলিল্লাহ, এবার তোর জীবনে সুখ পরিস্ফুটিত হোক। দোয়া করিস। মিস কাশফা, আপনাকে একটা হেল্প করতে হবে। কি হেল্প? মেজর মাশরাফের মাকে টাঙ্গাইলের বাড়িতে একবার আনতে হবে, এবং সেটা খুব শীঘ্রই। যত সম্ভব আপনার মন ভাঙতে চলেছে। কাশফার ভ্রু কুচকে এলো। সে সন্ধিহান কণ্ঠে শুধায়, মানে ক্লিয়ারলি বলেন। কিছুদিন আগে আমাদের খবর দিয়েছিল মেজর মাশরাফের বাসায় 3 জন মহিলা এসেছিল। আপনি আমাদের সাহায্য করতে রাজি হয়েছেন কারণ মেজর মাশরাফি অন্য কাউকে ভালোবাসে, তাই
সব খবরাখবর আপডেট দিচ্ছেন। এখন আপনাকে একটা খবর দেওয়ার আছে। তিতির নামের মেয়েটার সাথে মেজর মাশরাফির ফরিদপুর মেডিকেল কলেজের সামনে দেখা গেছে। ইকুয়েশন মিলিয়ে কিছুটা বোঝা যাচ্ছে তিতির নামক মেয়েটার সাথে মেজর মাশরাফির কিছু একটা হতে চলেছে। আর একটা খবর, তিতির মেয়েটা মৃত স্বামী মেজর রায়হান আহমেদের কিন্তু আমরাই সারিয়েছি। এখন আরেকজনকে সরানো কোনো ব্যাপার না, আপনাকেও বাঁচাতে পারবো না, কারণ আমাদের টার্গেট মেজর মাশরাফি। তাই এখন আপনাদেরকে সাহায্য করতেই হবে, নয়তো। কাশফা ভয় পেয়ে যায়। সে যে রাগের মাথায় চক্রের ভিতর ঢুকে গেছে, এখন তার পরিণাম বুঝতে পারছে। নিজের মাথায় তার এখন ফাটাতে মন চাচ্ছে। কেন যে সেদিন বিকেলে ওই চাদর মোড়ানো লোকটার সাথে দেখা হলো আর নিজের অজান্তে অনেক তথ্য দিয়ে ফেলার পর কন্টাক্ট রেখেছিল। রুমির থেকে মাশরিফের ব্যাপারটা জানার পর তো রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ওদেরই সাহায্য নিতে গিয়ে এখন নিজেই ফেসে গেছে। সে তো বুঝতে পারেনি ওটা টেরোরিস্ট দল। ফোনের অপর পাশ থেকে হুঙ্কার শুনে কাশফা বড় একটা ঢোক গিলে বলে, আমি দেখছি, আমি ব্যবস্থা করছি, প্লিজ একটু সময় দিন। এই সপ্তাহটাই সময়। মেজর মাশরাফি ছুটি বুধবার পর্যন্ত। এর আগেই তাদের আনতে হবে। সবগুলোকে একদিনই শেষ করব, কারণ ছুটি শেষ হলে ওরা নতুন মিশনে বের হবে। এখন সেটা কোথায় জানা যায়নি। জি, আমি চেষ্টা করব। দেখতে দেখতে 2টা দিন চলে গেছে। মহিমা বেগম একা হাতেই সময় পেলেই প্রয়োজনীয় বিয়ের জিনিসপত্রের ব্যবস্থা করছেন। এদিকে রীতিকাকে জানানোর পরেও রীতিকা থেকে আশানুরূপ তুষ্টি দেখা যায়নি। সায়ান ও রিয়ান বলেছে বুধবারেই চলে আসবে, কিন্তু রীতিকা একদম নিরুত্তাপ। সে ভালো মন্দ কিছুই বলছে না। রীতিকা চাইলে এখনই চলে এসে মায়ের হাতে হাত বাটাতে পারত। মেয়েরা তো অনাগ্রহের কারণ মহিমা বেগম জানেন, তাই তিনি আর ঘাটালেন না। একা একাই সবকিছু সামলানেন জিদ ধরে বসে। এদিকে কাশফার কলের উপর কল, ফোন করেই কান্নাকাটি শুরু হয়ে গেছে। কাশফার মাও মেয়ের এই নাজেহাল অবস্থা দেখে একবার বোঝানোর জন্য হলেও আসতে অনুরোধ করেছেন। কাশফার মা তো আর মেয়ের অভিলাষ জানেন না। মহিমা বেগম বাধ্য হয়ে একদিনের জন্য যেতে রাজি হন। মাশরিফকে ডেকে বলেন, শোন, কালকে আমরা একবার টাঙ্গাইলে যাব। মাশরিফ ল্যাপটপে কিছু কাজ করতে করতে প্রশ্ন করে, কেন মা? কাশফা তো পাগলামি শুরু করেছে, ওকে বোঝাতে হবে। কাশফার নামটা শুনে মাশরিফের চোখে মুখে বিরক্তির আভা ছড়িয়ে পড়ল। বিরাগী কণ্ঠে বলে উঠল, ওই মেয়ের কথা রাখো, নামটা শুনলেই বিরক্তি চলে আসে। কেঁদে কেঁদে যা খুশি করুক, আমি তার জন্য বাধ্য নই। আরে ওর মাও কয়েকবার অনুরোধ করছে। মেয়েটা 2 দিন যাবত নাকি কিছু খাচ্ছে না। মাশরিফ তাচ্ছিল্য করে বলল, রিয়েলি? তুমি এটা বিশ্বাস করেছো? ওর মতো স্বার্থপর মেয়ে কারোর জন্য 2 দিন না খেয়ে থাকবে? অসম্ভব। দেখো, ঠিকই লুকিয়ে খাচ্ছে, কিন্তু ওর মায়ের সামনে অভিনয় করে চলেছে। তাও মহিমা বেগম চিন্তিত হয়ে বললেন, তাও আমরা এখানে বসে তো জাজ করতে পারি না, হতেও তো পারে সত্যি। তুই আর তিতির একটা নতুন পবিত্র সম্পর্ক করতে যাচ্ছিস। আমি চাই না এর মধ্যে কোনো অশুভ কিছু হোক, আর তোদের সম্পর্কটাতে কারো খারাপ নজর লাগুক। মা, তুমি অযথাই চিন্তা করছো, বাদ দাও। না রে, খুব ভয় করছে, মনে শান্তি পাচ্ছি না। চল কালকে গিয়ে একবার বুঝিয়ে আসি। মাশরিফ বেশ কয়েকবার মহিমা বেগমকে বোঝাতে চাইল, কিন্তু মহিমা বেগম শুনলেন না। তার মনের ভয় কিছুতেই সরছে না। তার ছেলের জীবনে খারাপ কিছু হওয়ার ভয়ে সে কুড়ে কুড়ে মরছে। মহিমা বেগম ও মাশরিফ তাদের টাঙ্গাইলের বাড়িতে গেছেন। সন্ধ্যায় মাগরিবের নামাজের পরপরই কাশফাদের পরিবারের সাথে বৈঠক বসেছে। বৈঠকে সবাই নীরব। মহিমা বেগমই প্রথমে কথা তুললেন। দেখো কাশফা, তোমাকে এটা বুঝতে হবে যে ভালোবাসা জোর করে হয় না। যে তোমাকে ভালোবাসে না তার সাথে বিয়ে হলে না তুমি সুখে থাকবে, না সে মানসিকভাবে প্রচন্ড কষ্টে থাকবে। মাশরিফ যাকে ভালোবাসে আমরা তার সাথেই ওর বিয়ে ঠিক করেছি। আমি আশা করব তুমি 2 জন ভালোবাসার মানুষের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াবে না। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? মহিমা বেগম বলার পর সভা আরো কিছুটা সময় নীরব থাকে। তারপর কাশফার মা বলেন, ভাবি, আপনি তো জানেন আমার মেয়েটা মাশরিফকে কতটা ভালোবাসে। ও তো 2বার সুসাইড অ্যাটেম্পটও করেছিল। আমাদের খুব আদরের মেয়ে, ওর কষ্ট দেখতে পারি না। 2 দিন ধরে ওর বেহাল দশা দেখে আমার ও ওর বাবার নাওয়া খাওয়া ঘুম সব উড়ে গেছে। তাই জন্য তো আপনাদের এত অনুরোধ করে আসতে বললাম। দেখেন ভাবি, আপনি আপনার মেয়ের কথা ভাববেন, এটা স্বাভাবিক। আমিও আমার ছেলের কথা ভাববো, এটাও স্বাভাবিক। এখন জোর করে তো কিছু হয় না, জোর করলে বরং
হিতের বিপরীত হবে। আমার ছেলে অনেক আগে থেকে, বরং প্রথম থেকেই বলছিল সে আপনার মেয়েকে পছন্দ করে না। এখন যদি আমি আমার ছেলেকে জোর করি তাহলেও কিন্তু আপনার মেয়ে সুখী হবে না। আলটিমেটলি দুজনেই অসুখী। তাই সময় থাকতে যদি সেটা ঠিক করা যায় তবে কেন নয়? মহিমা বেগম বলার পর কাশফার মা বাবা মাথা নিচু করে মৌন রইলেন। কাশফা কিছুটা সময় নিজের কথাগুলো গুছিয়ে ইতস্তত করে কণ্ঠে অসহায়ত্ব এনে জবাবে বলে, জি আন্টি, আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে। আমি আর কখনো মাসরিফ ও তার ভালোবাসার মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াবো না। কাশফার হঠাৎ বদল দেখে মাশরিফের কিঞ্চিত খটকা লাগলো। এখানে আসার পূর্বেও তো নাছর বান্দার মতো কাজ ছিল, তাহলে এই কিছু ঘন্টার মধ্যে এমন আমূল পরিবর্তন, তাও শুধু একবার বলাতে কেমন রহস্যময় লাগছে। তাও মাশরিফ নিজের মনের সন্দেহ প্রকাশ্যে আনলো না। কাশফা ঝামেলা করেনি, তাতে তার জন্যই তো ভালো হয়েছে। কাশফার কথায় মহিমা বেগম বেশ খুশি হন। তিনি প্রসন্ন সূচক বলেন, তুমি সিচুয়েশনটা বুঝেছো, তার জন্য ধন্যবাদ মা। দোয়া করি তোমার জীবনে তোমাকে বুঝবে, ভালোবাসবে এমন কেউ আসুক। সুখী হও জীবনে। কাশফা জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, দোয়া করবেন আন্টি। আজ তাহলে আসি, আপনারা সাবধানে থাকবেন। তারপর কাশফা তার বাবা মাকে উঠতে বলে। কাশফার বাবা মা বিদায় নিয়ে চলে যায়। মাশরিফ এতটা সময় যাবৎ তীক্ষ্ণ দৃষ্টিতে কাশফার আচরণ লক্ষ্য করছিল। কিছুতেই তার মনের সন্দেহ দূর হচ্ছে না। সে তো জানে কাশফা কেমন মেন্টালিটির। মনের মধ্যে খচখচ বেড়েই চলেছে। মহিমা বেগম টি টেবিলটা গুছিয়ে নিয়ে ছেলেকে এখনো সোফায় বসে থাকতে দেখে কাছে গেলেন। দেখলেন মাশরিফ অন্যমনস্ক হয়ে বসে আছে। তিনি ছেলের পাশে বসে কাঁধে হাত রেখে বললেন, কি রে, এভাবে বসে আছিস কেন? মায়ের ডাকে মাশরিফের সম্বিত ফিরে সে বলে, এমনিতেই। আচ্ছা মা। হ্যাঁ বল। কাশফা এত সহজে মেনে গেল, কেমন উইয়ার্ড না? আরে কিসের উইয়ার্ড? মেয়েটা বাস্তবতা ও সত্য বুঝতে পেরেছে। না মা, তুমি বুঝতে পারছো না। সবকিছু এত সহজ না। 2 দিন ধরে সে বুঝলো না। এমনকি আমরা এখানে আসার আগে দিয়েও সকাল থেকে 2 বার কল করে জিজ্ঞেস করেছে আমরা কখন আসবো। তাহলে এখন তো কনভারসেশন লেংদি হওয়ার কথা, কিন্তু এত ইজিলি মেনে গেল। মহিমা বেগম এবার ছেলের মাথায় চাটা মেরে বলেন, রাখ তোর আর্মি বুদ্ধি। ভালোই ভালোই অল্পতে বুঝে গেছে, তাতে তো আমাদেরই ভালো হয়েছে। মাশরিফ চোখ বন্ধ করে সোফা মাথায় এলিয়ে লম্বা শ্বাস নিয়ে বলে, মা বোঝার চেষ্টা করো। সামনাসামনি কি এমন বুঝিয়েছ যে ফোনে ওকে বুঝাওনি? তাছাড়া ওর মেন্টালিটি এমন না। ওর নিজের সকল চাওয়া যে কোনো মূল্যে পূরণ করেই ছাড়ে। এর আগেও এমন করেছিল। আমার কেমন জানি খটকা লাগছে। বসে থাক তুই তোর খটকা নিয়ে। আমি যাই, রাতের খাবার গরম করি গিয়ে। কাল তো খুব সকালে বের হতে হবে। এটা বলে মহিমা বেগম ছেলের পাশ থেকে উঠে রান্নাঘরে চলে গেলেন। আর মাশরিফ তার আপন ভাবনায় মশগুল। তিতিরের মা সব আয়োজনে ব্যস্ত। সপ্তাহ জুড়ে উনি কাজ আগাচ্ছেন। তিতির এসব দেখে ক্লান্ত হয়ে বলে, মা এত অস্থির কেন হচ্ছ? জাস্ট আঁকতে হবে। তাতেই যদি 1 সপ্তাহ ধরে ঘোর দৌড় উলট পালট করে ফেলো, তাহলে অনুষ্ঠান হলে কি করতে তখন? নাজমা বেগম ধমকে তিতিরকে চুপ করিয়ে দিলেন। বললেন, থাম তুই, আমরা মাত্র 3 জন মানুষ। বিয়ে ছোট হোক বা বড়, কাজ তো আছেই। আপনাদের বাড়ি থেকে মানুষ কম আসলেও তখন ওরা কুটুম হিসেবে আসবে। নতুন জামাইয়ের জন্য ঘর সাজাতে হবে তো। দেখ 2 দিনে কত কিছু কিনেছি। ভালো করেছো। আমাকে বারবার কল মেসেজ করে বিরক্ত করবে না। আমি ক্লাস ল্যাবে থাকি, সামনে প্রুভ আমার পড়তে হবে তো। তিতিরের বিরক্ত কণ্ঠে নাজমা বেগম তেমন একটা পাত্তা দিলেন না। তিনি নিজের মতো কাজ করতে থাকলেন। তিতির নিজের পড়াতে মনোযোগ দিতে গিয়েও মনে পড়ে সকালে ইনায়া তাকে ডেকে অভিনন্দন জানিয়েছিল, সেই সাথে কিছু বলেছিল। কথাগুলো মনে পড়তেই তিতির হেসে ওঠে। ফ্ল্যাশব্যাক। কংগ্রেচুলেশন তিতির, আই এম সো হ্যাপি ফর ইউ। অ্যাট লিস্ট তুমি রাজি হয়েছো। ইনায়ার কথা শুনে তিতির হালকা হাসে। ইনায়া আবার বলে, কারো ভালোবাসা পূর্ণতা দেখেও শান্তি লাগে। ইস, যদি আমারটাও এত সুন্দর হতো। আরে আপু হবে, ধৈর্য ধরো। আর ধৈর্য? এত বছর কেবল ভালো ফ্রেন্ডশিপটাই হয়েছে। তারপর মন লেনাদেনা হতে হতে আমার সবগুলো চুল মনে হয় ঝরে যাবে। ইনায়ার কথাটাতে দুঃখ ও রম্যতা যেন পারস্পরিক মেলবন্ধনে আছে। তিতির হেসে ফেলে। অতঃপর বলে, দুজনেই না হয় টাক হয়ে বিয়ে করবে, দারুণ হবে না বলো? ইনায়া কপট রাগ দেখিয়ে বলে, মজা করছো আমার সাথে? তোমার রাফি ভাই লোকটা যে এত বদ তুমি তো জানো না। এই লোক আমাকে ঘুরিয়ে আনন্দ পায়।
তাহলে এক কাজ করো, এক সপ্তাহ ওই লোকটাকে একদম পাত্তা দিবে না, দেখবে সে নিজে থেকে তোমায় পাত্তা দিচ্ছে। ইনায়া একটু মজা করে বলে। এর আগেও করেছিলাম, তখন ফ্রেন্ডশিপটাও ছিল না, তবে তখন তার কোনো হেলদোল ছিল না। কিন্তু এখন তোমার কথা শুনে মনে হচ্ছে কিছু তো হবেই, কারণ তুমিই তো জলজান্ত প্রমাণ। শেষোক্ত কথাটা তিতির বুঝলো না, তাই জিজ্ঞাসা করলো, মানে? মানে কিছু না, আমার রাউন্ড আছে, গেলাম। অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। ইনায়া চলে গেলে তিতিরও তখন নিজের কাজে ব্যস্ত হয়ে সে সবার ঘাটে না। ফ্ল্যাশব্যাক এন্ড। তিতির এবার নিজেই বলে, আপু কি তবে বোঝাতে চাইলো যে মাসিফ আমায় ইগনোর করাতে আমি, কিন্তু থাক, যা খুশি হোক, আমি রাফি ভাইয়ের সাথে কথা বলবো। রাতের খাবার শেষে যখন রাত 10:30 বেশি বাজে, তখন পুরো এলাকায় ইলেকট্রিসিটি চলে গেছে। ঠিক তখনই হুট করে মাসরিফদের বাড়ির আইপিএসটাও চলে গেছে। হুট করে এর কারণটা মাসরিফ বুঝতে পারল না। তার মনে এতেও খটকা লাগছে। কারেন্ট চলে যাওয়ার দরুন মাসরিফ তার মায়ের রুমে গিয়ে বলল, মা চলো গার্ডেনে বসে। কেন এত রাতে হঠাৎ বাইরে যাব কেন? আইপিএসটাও চলে আসবে তো। বলতে বলতে চলেও আসলো। দেখলি চলেও এসেছে। তাও চলো মা, বাসার দক্ষিণ সাইডে ওখানে বসে। অনেকদিন হলে বসি না, বছরও বেশি হবে। এখানে বাতাস অনেক, চলো না প্লিজ। আচ্ছা চল। মহিমা বেগম আর রাজি না হয়ে পারলেন না। বাহিরে যাওয়ার সময় ঘরের লাইট বন্ধ করে দিল, কিন্তু নিজের ও মায়ের ঘরের ফেস চালু রাখলো যাতে বোঝা যায় সবাই ঘুমে। সদর দরজা বাহির থেকে ছিটকিনি লক না করে চাবির লক করলো, যাতে বাহির থেকে দেখে মনে হয় ভেতরে কেউ আছে। সবটাই আসলে তার সন্দেহের বহিঃপ্রকাশ। ওরা শব্দহীন পায়ে বাগানের দক্ষিণ পাশে গিয়ে বসে বসে ছোটবেলার গল্প করছে। এদিকে আরো কিছুটা সময় পর রাত 11টার বেশি বাজে। এলাকায় এখনো বিদ্যুৎ আসেনি, পুরো নীরব। এখন টেররিস্টদের দলের লোকদের কাশফা দিক নির্দেশনা দিয়ে মাসরিফদের বাড়ির মেন গেটে নিয়ে আসে। তারপর খুব নিচু আওয়াজে বলে, শব্দ ছাড়া একটা জানালা খুলে গ্যাসটা ভিতরে দিয়ে দেবেন। এত সময় ওরা ঘুমিয়ে গেছে, পুরো বাড়ি অন্ধকার। এখনই সুযোগ, সারা রাতে কেউ বুঝবে না। প্রতিটা শ্বাস প্রশ্বাসে গ্যাসটা নিবে, অতঃপর সকালে ওদের লাশ বের হবে। জি, আপনি এবার যেতে পারেন। কোনো দরজা জানলা খোলা রাখা যাবে না, অবশ্য ওরা খোলা রাখেও না। জলদি কাজে লেগে পড়ুন। টেররিস্ট দলের লোকেরা দ্রুত একটা জানালা খুলে গ্যাসের উৎসটা ভেতরে ফেলে দিয়ে চলে গেল। কাশফা শান্তির শ্বাস নিয়ে নিজের বাড়িতে চলে গেল। সে তো জানেও না যে এই বাড়িটা এই মুহূর্তে ফাঁকা। স্যার, আপনার সন্দেহ ঠিক। এই মাত্রই 3 জন আপনার বাড়ির গেটে থেকে বেরিয়ে গেল। ওরা এসেছে উত্তর সাইডে একটা দিক দিয়ে। মেইন গেট তো লাগানো। মাসরিফ ভ্রুতে হাত ঘষতে ঘষতে পেছনে তাকিয়ে মাকে একবার দেখে নিল। ভারী মাদুরের উপর চাদর বিছিয়ে বালিশ নিয়ে বসেছিল তারা। মহিমা বেগম এতটা সময় নীরবে ছেলের মাথায় হাত বুলিয়েছেন। এখন তিনি ঘরে যেতে চাইছেন। মাসরিফদের বসার জায়গাটা একটু ভেতরে, বাগানের কোণার দিকে হওয়ায় ভালো করে লক্ষ্য না করলে দেখা মুশকিল। মাসরিফ ফোনের অপর পাশের ব্যক্তিকে বলে, ছবি বা ভিডিও করেছো? তুলছি, কিন্তু স্যার পুরো এলাকা অন্ধকার, বোঝা যাচ্ছে না। ফ্ল্যাশ জ্বালিয়ে তুলতে পারবো না, তবে হ্যাঁ, একটা ছবিতে হালকা কিছু বোঝা যায়। আচ্ছা রাখো। ওরা কোন দিকে গিয়েছে? 2 জনকে তো বড় রাস্তার দিকে যেতে দেখেছি, আরেকজন একটু আগেই চলে গিয়েছে অন্যদিকে। যে অন্যদিকে গিয়েছে তার হাইট কম, বাকি 2 জনের মতো না। সে আসলে হুট করে অন্ধকারের মধ্যে কোথায় যেন ঢুকেছে, বুঝতে পারিনি। ক্লিপগুলো আমাকে পাঠাও আর নজর রাখো। জি স্যার। মাসরিফ ফোন রেখে মায়ের কাছে গিয়ে বলে, মা তুমি একটু বসো, আমি আসছি। এখানে আর বসবো না, আমি ঘরে চলে যাই। না মা বসো, 5 মিনিট বসো, তারপর একসাথে যাব। এত রাতে কই যাবি তুই? মায়ের সন্দিহান প্রশ্নে মাসরিফ জবাবে ভাবছে কি বলবে ভেবে মাকে থামাতে বলে, তুই 5টা মিনিট বসোই না। বললাম তো যাবো আর আসবো, এখান থেকে নড়বে না, আমি কাজটা করে চলে আসবো। কথাগুলো বলে দ্রুত কেটে পড়ে সে। তারপর বাড়ির সদর দরজার কাছে গিয়ে দেখে বাহির থেকে ছিটকিনিটাও লাগানো। মাসরিফের স্পষ্ট মনে আছে সে ছিটকিনি লাগায়নি, তার মানে এটা ওই লোকগুলোর কাজ। মাসরিফ খুব ধীরে নিঃশব্দে ছিটকিনি খুলে ও লক খুলে ভেতরে গিয়ে দেখে তেমন কোনো পরিবর্তন নেই। ওরা কেন এসেছিল সেটা কিভাবে বুঝবে? জানালাগুলো ভালো করে চেক করে দেখতে গেল। কি জানালা ভেতর থেকে খোলা যাচ্ছে না। তার মায়ের গেস্ট রুমের ও ড্রয়িং রুমের কোনোটারই না। মাসরিফ অবাক হয়ে ঘরের লাইট জ্বালিয়ে ভালো করে পুরোটা ঘর দেখতে শুরু করলো।
অতঃপর জানালার কাছে একটা বস্তু পায়। বস্তুটা কি সে তা বোঝার জন্য নিজের ঘরে গিয়ে গ্লাভস এনে সেটা পরে তারপর হাতে নিয়ে ভালো করে উলটপালট করে দেখে বোঝার চেষ্টা করলো। ভালো করে বুঝতে না পেরে ওটাকে নিয়ে বাগানে মায়ের কাছে গেল। মাকে বলল, চলো ঘরে চলো। কই গেছিলি? এই তো এখানে, চলো। মাসিফ মাকে নিয়ে বাড়ির প্রবেশ করার আগে বস্তুটা বাগানেই ফেলে গেল। সবগুলো রুমের ফ্যান চালিয়ে দিল আর সদর দরজাটা খোলা রাখলো। তা দেখে অবাক হয়ে শুধালো, এই মাঝরাতে তোর কি হয়েছে? এখন সব রুমের ফ্যান ছেড়ে সদর দরজা খোলা রাখছিস কেন? মাসিফ কিছু ভাবছিল, আনমনে বলল, প্রায় সব জানালা বাইরে থেকে সিট, শুধু মনে হয় রান্নাঘরের কাছেই, মানে দক্ষিণ দিকে যেতে পারেনি। কি বলছিস? মহিমা বেগমের বিস্ময়সূচক প্রশ্নে মাসিফ নির্বিকার জবাব দেয়, কেউ তো আমাদের খুব বড় ক্ষতি করতেই চাইছে। এখন আমি যাকে মনে মনে সন্দেহ করছে হয়তো বা সে, কিন্তু কালকে সকাল ছাড়া সেটা বোঝা যাবে না। এখন লাইট অফ রেখে পুরো ঘরের ফ্যান চালিয়ে দিয়েছে, যাতে ভিতরে কোনো বিষাক্ত বাতাস থাকলে সেগুলো বেরিয়ে যায়। তুই যে কি বলছিস কিছুই বুঝতে পারছি না। আমাদের আবার কে ক্ষতি করতে চাইবে? তুই তোর এই সন্দেহ এবার বন্ধ কর। এগুলো রেখে এবার ঘুমাতে যা, রাত অনেক হয়েছে। আমিও গেলাম। মহিমা বেগম নিজের ঘরে চলে গেলেন। মাসিফ সেখানে দাঁড়িয়ে আরো কিছুক্ষণ অপেক্ষা করে ঘরের সব ফ্যান অফ করে ঘুমাতে চলে গেল। পরের দিন খুব ভোরে নামাজ পড়ে মাসিফ বাগানের সামনের দিকে এক্সারসাইজ করছে। তখন বাড়ির এরিয়ার সামনে কাশপাকে হতচকিত হয়ে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মাসিফ বাঁকা হাসে। অতঃপর কাশপার সামনে গিয়ে বলে, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে সুস্থ স্বাভাবিক দেখে খুব অবাক হচ্ছে মনে হচ্ছে। কিছু আশা করেছিল বুঝছে? মাসিফের এহেন কথায় কাশপা থতমত খেয়ে যায়। ভীষণ ঘাবড়ে গিয়ে কি বলবে ভেবে পাচ্ছে না। কিছু সেকেন্ড নিজেকে সামলে নিয়ে আমতা আমতা করে বলে, তুমি ভুল বুঝছো, আমি তো তোমাকে শেষবারের মতো দেখতে এসেছিলাম। তুমি আর আন্টি তো আজকেই ফিরে যাবে, তাই জন্য দেখতে এসেছিলাম। আর 2 দিন পরেই তো তোমার বিয়ে, তখন তো আর তোমাকে এভাবে দেখতে পাবো না। ও আচ্ছা, দেখে শেষ, তাহলে আসতে পারো। মাসিফের এভাবে বলাতে কাশপার অপমান বোধ লাগলো। তাছাড়া সে বুঝতে পারছে না ওরা বেঁচে গেল কিভাবে। কাশপা সেখানে দাঁড়ালো না। কাশপা চলে যাওয়ার পর মাসিফ মনে মনে বলে, এখন থেকে তোমার উপর সর্বদা আমার নজরদারি থাকবে। তুমি কোথাও যাও, কি করো, সবকিছুর খবর আমি পাবো। তোমাকে তো ধরতেই হবে। তারপর তোমার মুখ থেকে সব সত্যটা বের করবো। এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলো। কাশপা নিজের বাসায় ফিরে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে রাগে গজরাতে গজরাতে টেরোরিস্টদের ফোন করে। তারপর ফোন রিসিভ হওয়া মাত্রই দাঁত কিরমির করতে করতে বলে, কি কাজ করলেন আপনারা? মাসরিফ তো সুস্থভাবে বাগানে এক্সারসাইজ করছে, আপনাদের কিছুতেই কিছু হলো না। টেরোরিস্ট দলের সদস্যরা হতবাক হয়ে যায়। তাদের একজন বলে, আমরা তো সব জানালা দরজা সিল্ড করে রাখছি, এমনকি 2টা ভলেন্টিয়ারের কাদামাটি লাগিয়ে বন্ধ করে দিয়েছি। তবে দক্ষিণ দিকের জানালা সিল করা হয়নি, কারণ রাস্তা থেকে শব্দ পেয়ে দ্রুত চলে এসেছিলাম। তাছাড়া গ্যাস ছড়িয়ে পড়লে মানুষকে এত খেয়াল করতে থাকে, প্রায় সবই সিল্ড। তাহলে ওরা বেঁচে আছে কিভাবে? কাশপার বিরক্তির কণ্ঠ শুনে আরেকজন টেরোরিস্ট বলে, হয়তো তাদের হায়াত আছে বলেই কোনোভাবে বেঁচে গেছে। এবার হয়নি তো কি হয়েছে, পরের বার 4-5 দিন পর তুমি আমাদের সাথে দেখা করবে। এখন স্বাভাবিক থাকো। কাশপাকে কিছু বলতে না দিয়ে ওরা ফোন ডিসকানেক্ট করে দেয়। কাশপা ঘন নিঃশ্বাস ফেলে লম্বা শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করতে চাইল। দেখতে দেখতে আজ মাসরিফ ও তিতিরের বিয়ের দিন, শুক্রবার, পবিত্র জুম্মার দিন। মাসরিফ, তার মা, বন্ধুলা, ভাই, ভাতিজা ও 6 বন্ধুকে নিয়ে তিতিরের বাড়িতে জুম্মার আগেই হাজির। জুম্মার নামাজের পরপরই আঁকটা হবে। তিতিরের এখানকার ফ্রেন্ডরাও হাজির, সেই সাথে ইনায়া আর ওর ফ্রেন্ডরা। ছেলেরা সব মসজিদে চলে গেছে, নামাজ শেষে কাজী নিয়ে একসাথে আসবে। মহিমা বেগম তার মেয়েকে নিয়ে তার বোনের সাথে আছেন। তিতির নামাজের ওয়াক্ত হতে নামাজ পড়ে এখন তৈরি হতে বসেছে। নাদিয়া ও ইনায়া তিতিরকে সাজাচ্ছে। জারিন বলে, আমাদের তিতিরকে আজ সাজ ছাড়াই কত উজ্জ্বল ও সুন্দর লাগছে, মাশাআল্লাহ। ফাইজা হেসে একটু মজা করে বলে, মাশরাফি ভাইয়ের ভালোবাসার রঙে আমাদের তিতির আজ রেঙে গেছে, সেটারই প্রতিফলন তার সৌন্দর্যে ঘটছে। ঘরে উপস্থিত সকলে এক দফা হেসে ওঠে। তিতির লজ্জায় ওদের বার কয়েক থামতে বলে চুপ করে আছে। ওরা কি আর থামে? হাসি ঠাট্টাতেই তিতিরকে সাজানো শেষ হলো। খুব অল্প সাজে লাল জামদানি শাড়িতে কোনো অপসরির থেকে কম লাগছে না। লাল জামদানির সাথে লাল ফুল স্লিভের ব্লাউজ ও লাল প্লেন সিল্কের হিজাবের ভেতর দিয়ে পাতলা গোল্ডেন স্টোনের টিকলি ও চেনের মতো টায়রা।
গলা একটা পাতলা লম্বা গোল্ডেন স্টোনের হার, হাত ভর্তি ডিজাইনার গোল্ডেন স্টোনের কিছু চুড়ি ও বালা। হালকা সাজে তিতিরকে ওরা সবাই হা করে দেখছে। ইনায়া খুশিতে ডগমগ করে বলে, উফ, এত সুন্দর লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ, কারো নজর না লাগুক। এই বলে সে নিজের চোখের কোণ থেকে কাজল নিয়ে হিজাবের ভেতর দিয়ে তিতিরের থুতনির নিচে লাগিয়ে দেয়। আরবি বলে, পূর্ব পুতুল লাগছে, মাশাআল্লাহ। লীরা এসে তিতিরকে আলতো জড়িয়ে ধরে গালে হাত রেখে বলে, বারবি ডল, মে গড ব্লেস ইউ ডিয়ার। জুলিয়াও এসে উষ্ণ আলিঙ্গন করে একটা প্যাকেট দিয়ে বলে, তোমার উপর সকল মুখ বর্ষণ হোক ডিয়ার। This gift from personally me and Lira, just ordinary things for wishing the happy married life. তিতির খুলে দেখে একটা উইন্ড চাইম। তিতির ভীষণ খুশি, ওদের জড়িয়ে ধরে নাদিয়া বলে ওঠে, আমাদের বান্ধবী এমনিতেই পুতুলের মতো, আজ মাসিফ ভাই তো পাগল হয়েই যাবে। নাদিয়ার কথায় সবাই হেসে উঠে। জারিন বলে, ব্রেকিং নিউজ, ভবিষ্যৎ ডাক্তার তানুজানুর তিতিরে রূপের ঝলকানিতে মেজর মাশরিফের হৃদযন্ত্র খানিক সময়ের জন্য থমকে গেছে। ঘরের ভেতর হাসির রোল পড়লেও ওদের এসব কথায় তিতির বারংবার লজ্জা রাঙা হচ্ছে। হিয়া গোল্ডেন নেটের ভেতরে গোল্ডেন কারুকাজ ও স্টোন বসানো ব্রাইডাল ওড়নাটা এনে তিতিরের হিজাবের উপর দিয়ে সেট করে দেয়। তারপর বলে, আকদ হয়ে যাওয়ার পর তোকে যখন মাসরিফ ভাইয়ের সামনে নিয়ে হবে, তখন এই অন্যটা দিয়ে মুখ ঢেকে নেওয়া হবে। আর ফুলের পর্দা নাকি আনবে বলছিল, ওটা কখন আনবে? রনকের বুদ্ধি ছিল ওটা, ও আনবে বলেছিল। দাঁড়াও, আমি কল করে জিজ্ঞাসা করি। এতক্ষণে তো নামাজ শেষ, ইমাম সাহেবও খুব তা শোনা যাচ্ছে না। হ্যাঁ, ফোন করো। ওদের কথা বলার মাঝেই তিতির আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আয়নাটা নতুন কেনা হয়েছে, পুরো পা থেকে মাথা পর্যন্ত দেখা যায়। নিজেকে বধূ বেশে দেখে কিয়ত নিষ্পলক চেয়ে থাকে। ওর এখন নিজের প্রথম বিয়ের দিনের কথা মনে পড়ে যায়। সেদিনও সবার ভাষ্যমতে তিতিরকে নাকি পুতুলের মতো লাগছিল, কিন্তু সেই পুতুলের সুখ তো দীর্ঘস্থায়ী হলো না। এবারও কি তেমনটা হবে? শুনেছে বিয়ের কিছুদিন পরে মাসরিফকে একটা মিশনে যেতে হবে। ভাবতেই তিতিরের বুক কেঁপে উঠল। অজানা আশঙ্কাতে মন মস্তিষ্ক ছেয়ে গেল। তার কাছে সব কেমন দম বন্ধ কর লাগছে, হাসপাস লাগছে তার। কিন্তু তার বান্ধবীরা তাকে খুব বেশি সময় এই অস্থিরতার মাঝে থাকতে দিল না, টেনে নিজেদের আনন্দের সাথে সামিল করলো। দুই পক্ষের সম্মতি নিয়ে বিয়ে পড়ানো শেষে তিতিরকে মাথার উপর ওড়না ঝুলিয়ে ড্রয়িং রুমে নেওয়া হচ্ছে দোয়া পড়ানোর জন্য। তিতির চাইছিল দোয়া পড়ানোর সময় সে তার নিজের রুমেই থাকুক, তারপর যাবে। কিন্তু রনক ও বাকিরা বলেছে বরকনের সামনে ফুলের পর্দা দিয়ে দোয়া পড়ানো হবে। দোয়া পড়ানোর পরে মাশরিফ সেই পর্দা সরিয়ে তার বধূর মুখ দর্শন করবে। ব্যাপারটা তিতিরের কাছে অনেকটা সিনেমাটিক মনে হলো, কিন্তু বন্ধু বান্ধবীর জোরে তাকে সিনেমাটিক কাজটাই করতে বাধ্য করলো। এদিকে মহিমা বেগম ও নাজমা বেগমেরও একটা বড়সড় ইন্ধন কাজ করছে। নিজেদের ছেলে মেয়ের বিয়েটা খুব সুন্দর হোক, সেটা তো প্রত্যেক বাবা মা চায়। দোয়া পড়ানো শেষে মাশরিফ ফুলের পর্দা সরালো। অতঃপর তিতিরের মুখের উপর আচ্ছাদিত ঘোমটা দেওয়া ওড়নাটা সরিয়ে কিয়ত মুহূর্ত অপলক চেয়ে থেকে মুগ্ধ চিত্তে অস্ফুট স্বরে বলল, মাশাআল্লাহ। অস্ফুট স্বর হলেও তিতির শুনেছে। সে তো লাজুকতার ন্যায় তন্ময় হয়েছিল সদ্য বিয়ে করা স্বামীর মুখনিসৃত প্রশংসা শুনতে। মাশরিফ তিতিরের লাজুক হাসি দেখে হালকা হেসে ঘোমটা নামিয়ে দিল। কিছুক্ষণ পর খাওয়া দাওয়া শেষে ওদের ফ্রেন্ডরা আবার আয়নায় মুখ দেখানি জোরাজুরি শুরু করেছে। মাশরিফ বাধা দিয়ে বলে, পরবর্তী যখন অনুষ্ঠান হবে তখন, এখন দরকার নেই। কোনো পরের বারের না, যা হবে এক্ষুনি। কত শখ করে আমরা আয়োজন করছি, আজ তো আপনার কোনো বাধাই মা শুনবো না। ইনায়ের হুমকি স্বরূপ কথায় ঘর শুদ্ধ লোক হেসে ওঠে। তারপর শুরু হলো আয়নায় মুখ দেখার পালা। তিতির বুঝতে পারছে না সে কি বলবে, তার তো মুখ থেকে রাও বের হচ্ছে না। মাশরিফ আয়নার ভেতর দিয়ে গভীর দৃষ্টিতে প্রেয়সী প্রিয়তমার মুখচ্ছবি দেখে বলে, আমার প্রতিটা সায়ান্ন যা প্রেম ছন্দে রাঙানোর অভিলাষ। সবাই হৈ হৈ করে উঠলেও তিতিরের কান লাল হয়ে গেছে। গায়ের পশমে যেন শীতল হাওয়া বয়ে গেছে। গ্রীষ্মের এই তাপদাহে এ যেন বৈপরীত্য সংযোজন। তিতিরের পালা এলে সে বলল, এমন একজন আমার যে কোনো প্রয়োজনে সে প্রিয়জনের ভূমিকা রেখেছে, তার প্রেম ছন্দে আমায় রাঙিয়েছে। কথাতে খাপছাড়া ভাব থাকলেও তিতিরের এই এলোমেলো সম্বোধনে মাশরিফ মুগ্ধ হয়ে চাইল। রাতের দ্বিতীয় প্রহর। তিতির গুটিসুটি হয়ে আড়ষ্টভাবে বিছানার মধ্যিখানি বসে আছে। সামান্য ফুলের সমারোহে বাসারের সাজ আছে রুমটাতে। দরজার বাহির থেকে বকশিস নিয়ে বাঘ বিতণ্ডতা চলছে। কিছুক্ষণ পরেও দরজা লাগানোর শব্দে ধরফড়িয়ে উঠল তিতির। মাশরিফ সেটা লক্ষ্য করে এগোতে এগোতে বলল, রিল্যাক্স, আই নো ইউ নিড টাইম।
টায়ার্ড লাগলে তুমি ঘুমিয়ে পড়তে পারো, নয়তো আমরা কিছু সময় গল্প করে ঘুমোতে পারি। তিতির গল্প করতেই রাজি হলো। 2 দিন পর মাসিফ মিশনে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। গতকালকে সেই সেনানিবাসে ফিরে এসেছে। আসার সময় মা ও স্ত্রীর হাস্যোজ্জ্বল মুখের আড়ালে শঙ্কিত প্রতিচ্ছবি তার আড়াল হয় না। কিন্তু কি করার, একজন আর্মি অফিসারের দায়িত্ব এটা। এবার 2টা সূত্রে আগাচ্ছে সে। কাশফাকে আটক করে সূত্রে আগাবে আরেকটা সিলেট। তোর সূত্র যখন একই মালায় গাঁথিত হবে তখনই তো সবকিছুর পরিপূর্ণতা হবে। তবে খবর এসেছে কাশফা আজ প্রায় 3 দিন পর বাড়ি থেকে বের হয়েছে। তাকে অনুসরণ করছে একজন সিভিল ড্রেসে জুনিয়র আর্মি অফিসার ও একজন সিভিল ড্রেসে পুলিশ অফিসার। যে কোনো মুহূর্তেই কাশফাকে আটক করা হবে। স্বার্থপর কাশফা যে নিচে বাঁচতে কিছু লুকাবে না তা মাশরাফির জানা। মাশরাফি, তুমি তৈরি? জি স্যার। তোমার দেওয়া ওই ভিডিও ক্লিপটা সাইবার টিমে পাঠানো হয়েছে। তারা অনেকটা ক্লিয়ার করে বোঝার চেষ্টা করেছে। অন্ধকারে খাটো ব্যক্তিটা তোমার 2 বাড়ির পরে একটা বাড়িতে ঢুকেছে। মাশরাফি বাঁকা হাসে। আমারও সন্দেহ ছিল। আপনার কথা সেদিনের ঘটনাটা বলেছে। তাছাড়া ওই গ্যাসের উৎসটা পরীক্ষা করা হয়েছে। সাধারণ কার্বন মনোক্সাইড গ্যাস খুব ফোর্সে বের হচ্ছে, যা অনেকটা সময় শোষিত হলে মানুষের মৃত্যু ঘটে। সাথে কিছু ভারী ধাতুর গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে, যা মানুষের ফুসফুসের অ্যালভিওলাইকে ড্যামেজ করে দিতে পারে। আজকেই মেয়েটাকে আটক করা হবে। আমরা এবার টেররিস্ট চক্রান্তকে ধরতে পারবো। হ্যাঁ, যেই চক্রটা এখন আমাদের দেশে আছে সেটার উপরে ফেলতে পারলে নতুন ভাবে আসতে ওরা ভয় পাবে। ওয়েল ডান মাই বয়। সেনাবাহিনীর হেড মাশরাফের কাঠটা চাপড়ে চলে যান। মাশরাফ মুচকি হেসে ফোন লাগায়। জানতে পারলে কোথায় গিয়েছে? দোকানে এসেছে। মেয়েটা বারবার আশপাশে তাকাচ্ছে। দোকানের জিনিসপাতি শুধু ধরে ধরে দেখতেছে, কিন্তু কিনছে না। ভালো করে নজর রাখো, ওই দোকানে কেউ আসবে হয়তো। এক কাজ করো, তোমরা 2 জন দুদিকে যাও। পুলিশ অফিসার নাদিমকে বলো সে যেন কিছুটা দূরে যায়। তারপর তুমি দোকানে যাও, ওখানে কি সিগারেট বিক্রি হয়? মাশরাফের জুনিয়র অফিসার বলল, হয়তো স্যার, কিন্তু আমি তো খাই না। মাশরাফ বিপাকে পড়ে গেল। বলল, তাহলে কোনো কোল্ড ড্রিঙ্কস কিনে দাঁড়িয়ে খেতে থাকবে, আর বারবার ঘুরে দেখবে আর ফোন দেখবে। এমন ভাবছে না কেউ আসবে। ওকে স্যার। এই বলে ফোন ডিসকানেক্ট করে জুনিয়র অফিসার কবির সেটাই করলো। প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর কাশফার পাশে একজনকে প্রায় গা ঘেঁষে দাঁড়াতে দেখলো। লোকটা মাস্ক পরা। কবির নেটওয়ার্কের বাহানায় ছবি তুলে নিয়েছে। ওদের কথা বলার মাঝেই পুলিশ অফিসার নাদিম কবিরের কাছে এমনভাবে এসেছে যেন এত সময় তার জন্য অপেক্ষা করছিল। তারপর ওরা একটু আড়ালে গিয়ে দেখলো কাশফাও সেই লোকটা এখনো পাশাপাশি দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর লোকটা চলে গেলে কাশফাও চলে যেতে উদ্ধত হয়। তখনই পুলিশ অফিসার নাদিম কাশফাকে সেন্সলেস করতে প্রস্তুত হয়। ওদের মাইক্রোটা কাছে। কাশফা রাস্তার কাছে রিকশার জন্য এসে দাঁড়ালে মাইক্রোটার সামনে থামে। তৎক্ষণাৎ পেছন থেকে ওর মুখে রুমাল চেপে গাড়িতে তুলে ফেলে। কাশফাকে মুখ খোলারও সময় দেওয়া হয় না। জ্ঞান ফেরার পর কাশফা নিজেকে ঘুটঘুটে অন্ধকার রুমে আবিষ্কার করে। এখন কত সময় সে বুঝতে পারছে না। পিপাসায় কাতর সে। পানির জন্য ডাকতে থাকে। কেউ আছেন? এটা কোথায়? আমার হাত পা বাঁধা কেন? আমি পানি খাবো। তখনই কাশফার মাথার উপর তীক্ষ্ণ রশ্মিযুক্ত হলুদ লাইট জ্বলে ওঠে। তার উজ্জ্বলতায় চোখ মুখ খিচে নেয় কাশফা। তার সামনে চেয়ারটাতে মাশরাফ এসে বসে। কাশফার সামনে কার উপস্থিতি অনুভব করে পিটপিট করে চোখ খুলে। অতঃপর মাশরাফকে দেখে হতবাক হয়ে বলে, তুমি আমাকে নিয়ে এসেছো? আমার হাত পা বাঁধা কেন? কি করেছি আমি? হাত খোলো আমার। কাশফাকে উত্তেজিত হতে দেখে মাশরাফ এসে হাতের কাছে পেপার ওয়েটটা ঘুরিয়ে বলে, তুমি কি করেছো তা তুমি বলবে। অবশ্যই ইতিমধ্যে তোমার ফোনের ফিঙ্গারপ্রিন্ট লক করে তোমার সহকর্মীদের আমি তোমার টোনে রিপ্লাই করে ফেলেছি। তা তুমি যদি নিজের মুখে বলো তবে তোমার জন্যই ভালো। কাশফার অক্ষিদয় বৃহদাকার ধারণ করলো। হতচকিত কণ্ঠে তোতলিয়ে বলল, মানে কি বলছো তুমি? ও, বুঝতে পারছো না? আচ্ছা, তোমাকে কিছু দেখাই। এই বলে মাশরাফ সেদিনকার ক্লিয়ার করা ভিডিও ক্লিপটা দেখালো। কাশফা তা দেখে ভয় পেয়ে গেছে। মাশরাফ বলে, তোমাকে এই কারণে শাস্তি হবে, সাথে ফাঁসিও হতে পারে। যদি সত্যিটা বলো তবে শাস্তি অনেকটাই কমবে, সুপারিশের উপর নির্ভর করে। কাশফা ভীত কণ্ঠে বলে, বিশ্বাস করো আমি কিছু করিনি। আমি তো তাদের চিন্তামো না। আমি কিছু করিনি। সত্যটা বলো, তারা কোথায় আছে, কি প্ল্যান সব? যে দেখা উঠতে এসেছে সে কে? আমি জানি না, সত্যি। ওঠে। মাশরাফ টেবিলে সজোরে শব্দ করলে কাশফা উত্তেজিত ও ভীত হয়ে পড়ে। তার হঠাৎ মৃদু ইলেকট্রিক শক লাগে। কাশফা দুর্বল গলায় হড়বড়িয়ে বলে, বলছি প্লিজ শক দিও না। তারা কি করেছে বা করবে
তা আমি জানি না। আমাকে বলেছে তাদের টার্গেট তুমি, আর কিছু না। আমার সাথে যে লোকটা দেখা করতে এসেছে সেও মূল দলের না, সেও আমার মতো তাদের সাথে কিছু উদ্দেশ্যে যুক্ত হয়েছে। নাম কি তার? পলাশ বলল। পলাশ? কোন পলাশ? মাসরিফ সন্দিহান গলায় প্রশ্ন করলো। কাশফা জবাবে বলল, সে তোমার বউয়ের সাথে সম্পর্কিত। মাসরিফের দৃষ্টি তীক্ষ্ণ হলো। সুজন পলাশ? হ্যাঁ হ্যাঁ, ওরাই। মাসরিফ ব্যাপারটাতে চিন্তায় পড়ে যায়। সুজন পলাশি কি তবে তিতিরের জন্য ওর ক্ষতি করতে চায়? টেরোরিস্টদের কি কোনো সংযোগ নেই? ব্যাপারটা ক্লিয়ার করতে মাসরিফ আত্মবিশ্বাসীভাবে প্রশ্ন করে, টেরোরিস্টদের দলের সাথে ওরা কত বছর? আর তুমি কি জানো এটা কত বড় অপরাধ? জানি, কিন্তু ওরা আমাকে অভয় দিয়েছে। আমি তোমাকে পাবো না জেনে রাগে দুঃখে ওদের কথায় গিয়েছিলাম। আর সুজন পলাশ নাকি প্রায় 2 বছরের বেশি সময় যাবত আছে। কথাগুলো বলতে বলতে কাশফা কাঁদছে। মাসরিফ বিরক্ত হয়ে বলে, মূল চক্র এখন কোথায় আছে বলো? কোনো জায়গার নাম যা শুনেছ? সত্য না বললে এবার হাই ভোল্টেজের শক দেওয়া হবে। না না না, বলছি। শ্রীমঙ্গল ও জাফলংয়ের ইন্ডিয়ান বর্ডারের ওই পাশের কথা শুনেছি। সত্যি বলছো? ওদের না ধরা অব্দি তুমি এখানে থাকবে, টর্চার বাড়ানো হবে। সত্যি বলছি, আমি বিশ্বাস করো, সত্যি বলছি। কাশফাকে ক্রন্দনরত অবস্থায় রেখে মাসরিফ বেরিয়ে যায়। কাশফার ফোনের মাধ্যমে সুজন ও পলাশের সাথে কাশফার মতো অভিনয় করে টুকটাক অনেক কিছু জেনেও নিয়েছে। সুজন পলাশ বুঝতেও পারেনি যে ফোনের অপর পাশের মেসেজ কর্তা কাশফা না। সুযোগ বুঝে সুজন পলাশকে কাশফার ফোন থেকে মেসেজ করে আর্জেন্ট আসতে বলে ফাঁদ ফেলে আটক করে। ওদেরও ফোন ছিনিয়ে নিয়ে এবার সিলেটের উদ্দেশ্যে রওনা করে। এবার ফোর্স বেশি সাথে। অভি মাসরিফকে বলে, ওখানে সাধারণ মানুষের সাথে ওরা মিশে থাকলে চেনাটা মুশকিল হবে। প্রতিবারের মতো আমাদের উপস্থিতিতে পালিয়ে যাবে। মেজর সাদ বলে, এক্স্যাক্টলি। তবে যদি আমরা সরকার চাল ডাল দেওয়ার কথা বলে সবাই জাতীয় প্রয়োজনপত্র নিয়ে আসতে বলি, তবে হয়তো সহজ হবে। ঠিক বলেছেন মেজর সাদ, আমরা সেটাই করব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ব্যাপারটা সহজ হবে। সেই সাথে আশেপাশে আরো কয়েকটা উপজেলাতেও একই কাজ করতে হবে। এতে পুলিশ ফোর্সও আমাদের সাথে সাহায্য করবে। তারপর আমরা নীরবে আক্রমণ করব। আমার দৃঢ় বিশ্বাস ওরা ত্রাণ নিতে আসবে না। তাই হোক তবে। আরো 2 দিন পেরোলো। গতকালকে পৌঁছে মাসরিফরা আজ থেকে সিলেটে ত্রাণের বাহানায় নিজেদের লক্ষ্যের নিকট এগোচ্ছে। এদিকে প্রায় 4 দিন যাবৎ মাসরিফের কোনো খবর না পেয়ে তিতিরের মনের মধ্যে সার্বক্ষণিক অস্থিরতা বিরাজ করছে। ক্লাসে অমনোযোগিতার কারণে মাত্রই প্রফেসর ওকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বললেন। তিতির বিনা প্রতিবাদে চুপচাপ মাথা নিচু করে বেরিয়ে এসেছে। ক্লাসে বসা ওর বন্ধুরা অবাক নয়নে তিতিরকে বেরিয়ে যেতে দেখলো। ওরা বুঝতে পারছে না হুট করে কয়েকদিন ধরে তিতির কেমন মনমরা হয়ে থাকে। মন খারাপ কিনা জিজ্ঞাসা করলেও কথা কাটিয়ে যেত। আর আজ ক্লাসে এতটা অমনোযোগী যে প্রফেসর ওকে ক্লাস থেকে বের করে দিল। নেহাত একটা গুরুত্বপূর্ণ টপিক পড়াচ্ছে, তাই ওরা কেউ বের হতে পারছে না। তিতির ক্লাসরুম থেকে বের হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার একাকী কোনো খোলামেলা জায়গায় যেতে ইচ্ছে হলো বলেই সে লেক পাড়ে গেল। সেখানে ঘাসের উপর বসে এক ধ্যানে শান্ত জলের দিকে নিমগ্ন হয়ে আছে। প্রায় ঠিক মাথার উপর সূর্যটা অবস্থান করছে অবস্থা। তপ্ত রোদে মিনিট খানিক দাঁড়ালেই ত্বক পুড়ে যাওয়ার দশা হয়। সেখানে তিতির প্রায় অনেকটা সময় নীরবে এক ধ্যানেই বসে আছে। হঠাৎ উড়ন্ত পাখির মুখ থেকে কঙ্কর শান্ত জলধিতে পতিত হওয়ার দরুণ শান্ত জলাশয় আন্দোলিত হয়, যার বদৌলতে তিতিরের ধ্যান ভঙ্গ হয়। তিতির নিজে নিজেই করুণ স্বরে স্বগতোক্তি করে, খুব জলদি ফিরে আসুন। আমার এই আশঙ্কা, ভয়, ভীতি, অস্থিরতার সমাপ্তি টানুন। আর তো হারাতে চাই না। আমার এখন নিজের ভাগ্যকে নিয়েই শঙ্কা হয়। আমার ভাগ্যের জন্য না আবারও এক মায়ের কোল খালি হয়। আমি জানি এইসব ভাবা ঠিক না, কিন্তু না চাইতেও আমার অবচেতন মনের ভীতি আমার চেতনাতে আঘাত করছে। আমি কিছুতেই মন লাগাতে পারছি না। আমার সকল প্রার্থনাতে আপনি রাজ করেছেন, প্লিজ ফিরে আসুন। বলতে তিতির হাঁটু মুড়ে নিয়ে তাতে মুখ গুজে নিজের অশ্রুধারা লুকাতে ব্যস্ত। ক্লাস শেষে কিছুক্ষণ পর তিতিরকে খুঁজতে খুঁজতে ওর বন্ধুরা শেষমেশ লেক পাড়ে উপস্থিত হয়। নাদিয়া ছাতা মাথায় তিতিরের পাশে বসে বলে, এই তীব্র রোদের মধ্যে তুই বসে আছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই এখানে বসে আছিস আর আমরা তোকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। একটু বলে তো দিবি, মেসেজ তো করে দিবি যে কোথায় আছিস। তিতির জবাব দিল না, চুপচাপ লেকের পানির দিকে দৃষ্টি স্থির করে রেখেছে। ওকে এরকম চুপ করে থাকতে দেখে জারিন মৃদু ধাক্কা দিয়ে বলল, কি রে, কি হয়েছে তোর? এমন করে বসে আছিস কেন? 2 দিন ধরে লক্ষ্য করছি তুই কেমন মনমরা হয়ে আছিস। তোকে জিজ্ঞাসা করলেই কিছু জবাব দিস না, আবার বলছিস
কিছু হয়নি। আর আজকে ক্লাসে এতটাই অমনোযোগী হয়ে গেলি যে স্যার তোকে ক্লাস থেকে বের করে দিতে বাধ্য হলো। বুঝলাম না আমি কিছু। আমাদের সাথে শেয়ার কর, শেয়ার করলে তোর মনটা হালকা হবে। বল কি হয়েছে? তাও তিতিরের কোনো ভাবান্তর হলো না দেখে ফাইজা কিছুটা আইডিয়া করে বলল, তুই কি কোনোভাবে মাস্টারবি ভাইয়ার জন্য চিন্তিত? উনি যাওয়ার পর থেকেই তুই কেমন খোয়া খোয়া ভাব, মানে বিয়ের পর থেকেই এত চিন্তা করছিস কেন? তিতির লেকে শান্ত জলের থেকে অবিরত আকাশের দিকে দৃষ্টি স্থাপন করলো। এক তিক্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার মন থেকে। সে বলল, শূন্য কলসি বোঝে তার শূন্যতার মানে। হেয়ালি করিস না, আমাদের সাথে শেয়ার কর। জারিনের সাথে তাল মিলিয়ে জুলিয়া আদুরে কণ্ঠে বলল, কি হয়েছে তিতির? হোয়াট হ্যাপেন ডিয়ার? ইমরান ঘাসের উপর কা এলিয়ে দিয়ে নিজের দুই হাত মাথার নিচে রেখে আয়েশি ভঙ্গিতে বলল, স্বামীর বিরহে রমণীর মূর্ছা যাবে যাবে অবস্থা। রমণী এখন দিন দুনিয়া ভুলিয়া তৃষ্ণার্ত ফটিকের ন্যায়। এই ফটিকই হবে না? ইমরান নিজেই নিজের পঙ্ক্তির ভুল ধরে মাথা চুলকাতে চুলকাতে উঠে বসে। রনকর মাথায় চাটা মেরে বলে, চাতক পাখিটা বেশি হয়ে যায়, তবে তিথির পাখিটা বলতে পারিস। লীরা সাবধানী সুরে বলে ওঠে, নো নো নো, তিতির পাখি তো কারু পার্সোনাল, রাইট? উই শুড কেয়ারফুল অ্যাবাউট দিস। ওহো, আশরাফি জিজু। নাদিয়ার রম্য টানে তিতির মুখ ঢেকে হেসে উঠে। তিতিরের বন্ধুরা এখনকার মতো ওর দুঃখী ভাব শূন্যে উড়িয়ে দিয়েছে, আবারও হাসি খুশি হয়ে উঠেছে। পরের 2 দিন আবারও ত্রাণ বিতরণ চলছে। আইডি কার্ডের নাম্বার ভ্যালিড কিনা সব চেক করে তবেই দেওয়া হচ্ছে, তাই জন্য দেরিও হচ্ছে। 3 দিনের কার্যক্রম প্রায় শেষ। ঝড় বৃষ্টির কারণে একদিন পর মোক্ষম জায়গায় অ্যাটাক করতে অগ্রসর হচ্ছে। মাশরিফরা প্রথমে দিনের বেলায় ওদের পজিশন বুঝে নজরে নজরে রেখেছে। তাছাড়া কাশপা, সুজন, পলাশের ফোনের মধ্যে তথ্য জানাতো আছে। টেরোরিস্টরা যাতে লোকেশন ট্র্যাক না করতে পারে তাই অতি দ্রুত ওদের লোকেশন ঠিক রাখা হয়েছে। তারপর গভীর রাতের দিকে সেই সব ঘরে আগুন দিয়েছে। তার আশেপাশের বাড়িঘরের মানুষজন ভয়ে সরে গেছে, তাদেরকে নিরাপদ দূরত্বে রেখেও আসা হয়েছে। তারপর শুরু হয় গোলাবর্ষণ। গভীর রাত হওয়াতে টেরোরিস্টরা খুব একটা সুবিধা করতে পারেনি। তাছাড়া যেই হোটেল ঘর থেকে ওদের খাবার সাপ্লাই গেছে সেটাতেও কিছুটা নেশাদ্রব্য মেশানো হয়েছিল। হোটেলের মালিক বুদ্ধিমান বলেই মাশরিফদের টিমকে সাহায্য করেছেন। বেশ কয়েকজন টেরোরিস্টদের স্পট ডেথ হয়েছে, আর বাকি কয়েকজনকে আটক করা হয়েছে। সিলেট থেকে 6ষ্ঠ দিনের মিশন শেষে ওরা সেনানিবাসে ফিরে আসে। সময় কম লাগার কারণ এবার আর্মি সদস্য প্রতিবারের তুলনায় বেশি ছিল এবং গুপ্তচর বৃত্তি। টেরোরিস্টদের রাষ্ট্রদ্রোহিতার জন্য শাস্তি দেওয়া হয়, আর আর্মি সদস্যদের 2 দিনের জন্য সেফটির জন্য সেনানিবাসে থাকার জন্য বলা হয়। মাশরিফ তার মাকে প্রথমে ফোন করে জানিয়ে তারপর তিতিরকে ফোন করতে উদ্যত হয়। মনের মাঝে এক অন্যরকম অনুভূতি হচ্ছে ব্যাপারটাতে। তিতিরের প্রতিক্রিয়া কেমন হবে তা তাকে কল্পনা করাচ্ছে। নানা রকম কল্পনা জল্পনা শেষে মাশরিফ ফোন করেই বসে। তিতির তখন আনমনে জানালা দিয়ে বাহিরে দেখছিল। হঠাৎ ফোনের রিংটোনে ঘোর ভাঙে। ফোনটা হাতে নিয়ে কাঙ্ক্ষিত নাম্বার থেকে কল দেখে মন আনন্দে নেচে ওঠে, আবার পরক্ষণে ভয় হতে শুরু করে। ঝড় বৃষ্টির জন্য টিভির ডিশ ঠিক নেই, ফোনেও নেটওয়ার্ক সমস্যা, তাই খবরটা সে জানে না। ভয়ে ভয়ে ফোন রিসিভ করে একদম চুপ হয়ে থাকে। দুই পক্ষেই কট্টর নীরবতা বিরাজমান। প্রায় মিনিট খানেক এভাবে অতিবাহিত হওয়ার পর তিতিরের অস্থির নিঃশ্বাস যেন ক্রমবর্ধমান। মাশরিফি প্রথমে নীরবতা লঙ্ঘন করে। কেমন আছো তিতির? সাথে সাথে তিতির তার নয়নজোড়া বন্ধ করে নেয়। সরু জলধারা মুহূর্তেই কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে। তিতির নিজেকে ধাতস্থ করে ভাঙা স্বরে বলে, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন মেজর? আলহামদুলিল্লাহ। এখন তোমার কণ্ঠস্বর কেমন যেন আরো স্বস্তি দিচ্ছে। আমার অনুপস্থিতিতে যে কারো কণ্ঠস্বরে তার হৃদয়ের লুকানো অনুরক্তি প্রকাশ পাবে তা কেবল আমার কল্পনাতেই ছিল। মাশরিফের এহেন সম্বোধনে তিতির লজ্জা পেয়ে গেল। মাশরিফ আবারও বলল, আমার নামের প্রেম তোমার হৃদয়ের সর্বাঙ্গে বর্ষিত হোক। যখন আমার আলতো ছোঁয়ায় তা অনিন্দ আবির রাঙা হয়। তৎক্ষণাৎ প্রচন্ড বিরাতে ফোনটা কানে রাখাও যেন অসম্ভব প্রায় হয়ে পড়েছিল। খট করে কল কেটে দিয়ে হাঁটুতে মুখ গুজে ঘন নিঃশ্বাস ছাড়তে থাকে। মাশরিফ আজকে সেনানিবাস থেকে মির্জাপুরে ফিরল। প্রথমে মায়ের চিন্তিত মুখে স্বস্তি ফেরাটা তার দেখার ইচ্ছে। পরের দিন তিতিরদের ওখানে যাবে। মায়ের কোয়ার্টারে গিয়ে দেখলো তার বোন রীতিকাও সেখানে আছে। মাশরিফকে দেখা মাত্রই মহিমা বেগম আবেগে আপ্লুত হয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন। মনের ভয়টা নিমিষেই শূন্য মিলিয়ে গেছে। ছেলের জন্য আজ ভীষণ গর্ব হচ্ছে। ছেলে যে তার বাবার কথা রাখতে পেরেছে। সায়ান এসে মাশরিফকে আলিঙ্গন করে বাহুবা দিল, কিন্তু রীতিকা এখনো সোফার এক কোণে চুপচাপ বসে আছে। মাশরিফ বোনের এই নীরবতা দেখে খানিক অবাক হলো। অতঃপর বোনের কাছে গিয়ে বোনের পাশে বসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপু?
তোর কি কোনো কারণে মুড অফ? তুই কি আমাকে থেকে খুশি হসনি? ঋতিকা হকচকিয়ে উঠল। সে দ্রুত তাড়াহুড়ো করে জবাব দিল, না না, আমি খুব খুশি হয়েছি। তুই সুস্থভাবে বিজয়ী হয়ে ফিরেছিস, আমি ভীষণ খুশি। তুই পারলে আমাকে মাফ করে দিস। আমি জানতাম না যে কাশফা এতটা নিচু মনের মেয়ে। আমি জানতাম না ও তোর ক্ষতি করতে চাইবে। সত্যি জানতাম না। জানলে আমি কখনোই ওর পাশে থাকতাম না। আমার এখন নিজেকে খুব ছোট মনে হচ্ছে। এই কাশফার জন্য আমি তোর সাথে, মায়ের সাথে, সবার সাথে খারাপ ব্যবহার করেছি। আর এই কাশফাকে না আমার নিজের ভাইকে মেরে ফেলতে চেয়েছিল। মাসিফ মুচকি হাসলো। তার বোনটা যে সহজ সরল সে তা বোঝে। তার বোনকে যে কেউ নিজের কথার মায়াজালে জড়িয়ে ফেলতে পারে। তাছাড়া কাশফা মেয়েটাই এমন যে অন্যকে নিজের মায়াজালে জড়াতে বাধ্য করে। মাসিফ তার বোনের গালে হাত রেখে বলল, আবু, আমি তোর প্রতি একটুও রেগে নেই। বলতে গেলে আমার তোর সাথে কোনো বিবাদই ছিল না। আমি তো জানতাম কাশফা মেয়েটাই আমার বোনকে নানা কথা বলছি এরকমটা করেছে, না হলে আমার বোন এরকম করে না। ঋতিকা মলিন কণ্ঠে বলল, তিতিরও নিশ্চয়ই আমাকে মনে মনে খুব খারাপ ভাবছে, তাই না রে? আমি ওর কাছে গিয়ে মাফ চাইবো। আজকে যাবি? আমিও তোর সাথে যাব। আমি গিয়ে মাফ চাইবো ওর কাছে। আমি ওর সাথে ঠিকমতো কথা বলিনি, হাসি মুখে কথা বলিনি। আমি জানি ওর খারাপ লেগেছে। আমার যে কি হয়েছিল, যে কাশফা যা বলতো তাতেই আমি ইমোশনাল হয়ে পড়তাম। ওর প্রতি একটা সফট কর্নার সবসময় মনের মধ্যে থাকতো। আরে আপু, তিতির তোকে কিছু মনে করেনি। তোর কণ্ঠে একটু রারতা ছিল। এখন পরের বার ওর সাথে দেখা হলে হাসি মুখে সুন্দর করে কথা বললেই দেখবি ও আগে সব ভুলে গেছে। মাসিফ ঋতিকাকে বোঝানোর সময় রিয়ান বলে ওঠে, মা তুমি চিন্তা করো না, মামি অনেক সুইট। সে তোমাকে বকবে না। জানো সে আমাকে কত আদর করে। ছেলের কথা শুনে ঋতিকা হালকা হাসে। ওদের কথাবার্তার মধ্যেই মহিমা বেগম তাড়া দিয়ে বললেন, এই তোরা জলদি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার লাগাচ্ছি। আর মাশরিফ, তুই ঘরে গিয়ে জামা কাপড় বদলে ফ্রেশ হয়ে দ্রুত নামাজটা পড়ে আয়, বিকেল হয়ে যাচ্ছে। মাসিফ মাকে একবার জড়িয়ে ধরে ফ্রেশ হতে চলে গেল। নিজের ঘরে গিয়ে ব্যাগটা রেখে তিতিরকে মেসেজ করে দিল সে পৌঁছে গেছে। এদিকে তিতির মাশরিফের দেওয়া মেসেজটা পড়ে মুচকি হাসলো। এতটা সময় সে এটার জন্য অপেক্ষা করছিল। এখন সে তার ফ্রেন্ডদের বলছে, এই ক্যান্টিনে চল, ভীষণ খিদে পেয়েছে। আধা ঘন্টা আগে আমরা যখন খেতে গিয়েছিলাম তখন গেলি না কেন? তখন লাইব্রেরিতে চলে আসলি কেন পড়ার জন্য? তখন তো খুব বলেছিলি তোর পেটে খিদা নেই, তো এখন আবার খিদে কোথা থেকে আসলো? আধা ঘন্টার মধ্যেই খিদে পেয়ে গেল। তিতির কি বলবে? আমতা আমতা করছে সে বোকার মতো হাসার চেষ্টা করে বলল, তখন খিদে ছিল না। তাছাড়া আমরা মেডিকেল স্টুডেন্ট, আমাদের বুঝতে হবে সবার পরিপাক ক্রিয়া এক সময় হয় না, মাঝে মধ্যে কিছু কারণে তৈরি হয়। তখন খিদেও দেরিতে লাগবে, স্বাভাবিক না এটা? খুব স্বাভাবিক। এখন নিজে গিয়ে নিজের স্বাভাবিক খাবার খা। আমাদের সাথে এত বলার পরও একটু অস্বাভাবিক ভাবে খেতে গেলি না। এখন তোর জন্য যা স্বাভাবিক তা আমাদের জন্য অস্বাভাবিক। ফাইজা তীক্ষ্ণ দৃষ্টিতে তিতিরকে পর্যবেক্ষণ করতে করতে কথাটা বলল। তিতির ইনোসেন্ট মুখ করে বলল, ঠিক আছে, আমি একাই যাব, থাক তোরা। হইছে, থাম, চল আমিও যাব। একে একে সবাই একই কথা বলে। জারিন বাঁকা হেসে বলে, তুমি যে তখন কেন যাও নাই তা কি আমরা বুঝি নাই? মেসেজ দেখে এখন বলো যাবা? একটা গান আছে না, বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা। শুধু পার্থক্য একটাই, প্রকৃতিতে বসন্ত চলে গেছে কিন্তু তোর মনে বসন্ত রাঙিয়ে গেছে। জারিনের এহেন কথায় বন্ধু মহলে হাসির রোল পড়ল ঠিক, কিন্তু একজন লজ্জাবতী লতার ন্যায় চুপসে গেছে। খেতে বসে মহিমা বেগম বলেন, কাশফার পরিবার নাকি ওদের টাঙ্গাইলের বাড়িটা বিক্রি করে দিবে। ওদের মামা নাকি খালা কে যেন কানাডাতে আছে, সেখানে চলে যাবে। কাশফাকে জেল থেকে মুক্তি দিলেই চলে যাবে। মেয়ের জন্য ওদের দুর্নাম রটে গেছে। এখন বিবাহ উপযোগ্য মেয়েকে তো এই দেশে বিয়ে দিতে পারবে না, তাই চলে যাবে। মাসিফ খেতে খেতে বলে, এতটা আদর ও ছাড় দিয়েছে বলেই অবস্থা। মেয়ের স্বভাবে যদি প্রথমে লাগাম না তো তবে আজ এসব হতোই না। কিন্তু ওনারা তো মেয়ের আবদারের জন্য অন্যের পায়ে ধরতেও রাজি হয়েছে, হোক সেটা অন্যায় আবদার। কি করবে বল, বাবা মায়ের ভালোবাসা এমনই। দোয়া করি মেয়েটা শুধরে যাক। মাসিফ আর কিছু বলে না। খাওয়া দাওয়ার পর আসরের নামাজ পড়ে একটু ঘুমানোর প্রস্তুতি নিল। তিতির বাড়ি ফিরতে হিয়া উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, জানিস তিতির, হায়ার হাঁটতে পারে।
সত্যি, ও তো শুধু একটু সময় দাঁড়াতে পারে। তিতিরের অবাক কণ্ঠ শুনে হিয়া হেসে বলে ওঠে, এক কদম বাড়িয়ে পড়ে যায়, আমি একটু আগে দেখলাম। তিতির খুশি হয়ে ফ্রেশ না হয়ে হায়াতকে কোলে নিয়ে কিছুক্ষণ আদর করে তারপর ওর হাত ধরে সারা ঘরে হাঁটায়। তিতিরের ইচ্ছে হায়াত একদিনেই পুরো হাঁটা শিখে যাক। পরের দিন বিকেলে মাসরি তিতিরের জন্য হসপিটালের গেটে অপেক্ষা করছে, বারবার হাত ঘড়িতে সময় দেখছে। হসপিটালের অন্যান্য মেয়ে স্টুডেন্ট, ডাক্তার ও ভিজিটাররা যাওয়া আসার সময় হাঁ করে ওকে দেখতে দেখতে যাচ্ছে। মাসরিফ মেয়েগুলোর অ্যাক্টিভিটি দেখে বিরক্ত হলো। আজকে সে একটা সি গ্রিন রঙের পাঞ্জাবি পরে এসেছে, হাতে একটা ব্যাগ আছে যাতে একটা সি গ্রিন ও কালোর মিশেলে শাড়িও তৈরি হওয়া জিনিসপত্র আছে, সব সি গ্রিন। তিতিরকে এসব পরিয়ে বিকেলবেলা একসাথে হাত ধরে হাঁটার ইচ্ছে তার। প্রায় আধা ঘন্টা পর তিতির বের হলো। গেটের বাইরে মাসরিফকে দেখে বিস্মিত নয়নে একধানে চেয়ে আছে। কত সুন্দর দেখাচ্ছে তার বরটাকে, নজর হটানো যেন অসম্ভব হয়ে পড়েছে। সি গ্রিন রঙে যে কাউকে এতটা সুদর্শন লাগতে পারে তা তিতির আজ প্রথমবারের মতো অনুধাবন করলো। কনুয়ের একটু নিচ অব্দি পাঞ্জাবির হাতা গুটানো, কলারের দিকে দু একটা বোতাম খোলা, চোখে সানগ্লাস, কালো জিন্স প্যান্টের সাথে চকলেট কালার ক্যাজুয়াল শু, পুরো নায়ক লাগছে। তার কাছে এসব কেমন ভ্রম মনে হচ্ছে। একবার ভালো করে চোখ মুছে নিয়ে একই নাজারা দেখে খুশি তো হলোই, কিন্তু আশেপাশে আসা যাওয়াতে মেয়েগুলোর এরকম বিমুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকতে দেখে রাগও হলো ভীষণ। দ্রুতপদে মাসরিফের কাছে গিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি যে আসবেন আমাকে তো বলেননি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? হ্যাঁ। মাসরিফ আশেপাশে নজর বুলালো। কয়েকজন আর নজরে কেমন করে যেন তাকিয়ে আছে। মাসরিফ হাসার চেষ্টা করে বলল, তোমাকে সারপ্রাইজ দিতে এসেছে। বিকেল বেলা আমরা পার্কে ও রাস্তায় একসাথে হাঁটবো, কিন্তু তুমি রেগে যাচ্ছ কেন? তখন পেছন থেকে নাদিয়ারা এসে হাজির। ওরা বের হয়েছে ফুচকা খাওয়ার জন্য। তিতিরকে বারবার মাসরিফের কথা বলে পিঞ্চ করছিল বলে তিতির ওদের রেখে আগেই বেরিয়ে গেছে। নাদিয়া বলে, কেন এমন করছে বুঝেন না ভাইয়া? আপনার বউ প্রচুর জেলাস। এই যে আশেপাশে কুদৃষ্টি সম্পূর্ণ রমণীগণ আপনাকে তাদের চোখ দিয়ে গিলে খাচ্ছে, তা দেখে আমাদের বান্ধবীর কলিজাটা পুরে ধোয়া বের হচ্ছে। ওর এই জেলাসির ধূম্রজালে আপনি তো নিজেকেই খুঁজে পাবেন না ভাইয়া। এটা বলা মাত্রই ফাইজা জারিনরা হেসে উঠল। তিতির ওদের ধমকে বলল, বেশি বুঝিস তোরা, ফাজলামো করবি না একদম। এখানে উনি এসে কেন দাঁড়াবে? কেন দাঁড়ালে কি তোর বরকে কেউ চুরি করে নিবে? ফাইজার টিটকারি শুনে তিতির বিড়বিড় করে বলল, বলা তো যায় না, নিতেও পারে। মাসরিফ আবছা তিতিরকে কিছু বলতে শুনে জিজ্ঞাসু কণ্ঠে বলল, কিছু বললে? না, চলুন। তিতির মাসরিফের হাত ধরে টেনে নিয়ে যেতে ধরলে মাসরিফ অবাক তো হয়, কিন্তু পরক্ষণে হেসে তিতিরকে থামিয়ে বলে ওঠে, আরে মেয়ে দাঁড়াও, কাছে হোস্টেলে গিয়ে বক্সের জিনিসপত্র দ্রুত পরে আসো। বেশি সাজগোজের দরকার নেই, জাস্ট কাজল ও লিপস্টিক দিলেই হবে। জলদি যাও। কি আছে এতে? দেখলেই বুঝবে। জলদি যাও, আমি এখানে অপেক্ষা করছি। কিন্তু আমার টিউশনি। আজ মানা করে দাও, পরে একদিন পড়িয়ে দিবে। তিতির ঘাড় কাত করে সম্মতি দিয়ে হোস্টেলের দিকে যেতে নিয়েও ফিরে এসে মাসরিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, আপনি কি এখানেই থাকবেন? হ্যাঁ, কেন? মোটেও না, আপনি এখানে থাকবেন না। এমন কোথাও যান যেখানে আশেপাশে কেউ আপনার দিকে নিজেদের বেহায়া দৃষ্টি দিবে না। মাসরিফ হালকা হাসলো। তার বউটার যে ভীষণ হিংসে হচ্ছে তার বলার অপেক্ষা রাখে না, তাই সে বলল, যথাজ্ঞা মহারানী, আমি এমন কোথাও যাচ্ছি। তবে আপনিও একটু কম সময় নেবেন, নয়তো বুঝতেই পারছেন এত বেহায় দৃষ্টি থেকে বাঁচা খুবই মুশকিল। তিতির ভ্রুকুটি করে তাকালো, অতঃপর বলল, জাস্ট 15 মিনিটের মধ্যে চলে আসবো। এই বলে তিতির দ্রুত পদে জারিনদের নিয়ে হোস্টেলের দিকে চলে গেল। বান্ধবীর হোস্টেলে গিয়ে আসরের নামাজটা পড়ে প্যাকেটটা খুলে দেখে তাতে সিগিন ও ব্ল্যাকের মিশেলে একটা সুন্দর শাড়ি। তিতির শাড়িটা উল্টে পাল্টে দেখছে। তার চোখে মুখের অভিব্যক্তিতে প্রকাশ পাচ্ছে শাড়িটা তার ভীষণ পছন্দ হয়েছে। ওহো, ভাইয়া তবে নিজের পাঞ্জাবির সাথে ম্যাচিং করে তোর জন্য শাড়ি এনেছে। যাই বল আর তাই বল, লুকটার কালার সেন্স জাস্ট অসাম। নাদিয়ার কথায় বাকিরাও মজা নেয়। তিতির তারা দেখিয়ে বলে, আমি যে আপনার কাছ থেকে 15 মিনিট চেয়ে এনেছি, এই শাড়ি পরতেই তো আমার 15 মিনিটে বেশি সময় চলে যাবে। তারপর আবার হিজাব, কাজল এগুলো করতে হবে তো। চিন্তা করিস না, 15 মিনিটকে 2 দ্বারা গুণ করে নিতে হবে। এটা সাধারণ ম্যাথ, প্রত্যেক ছেলেকে এটা জানতেও বুঝতে হয়। না, আমার বেশি দেরি করা যাবে না, পরে যদি। তুই হুট করে এত জেলাস হয়ে গেলি কেন বুঝতে পারলাম না। ভাই তো শুধু তোকেই ভালোবাসে, তা তো তুই ভালো করেই জানিস। জারিনের প্রশ্নে তিতির কোনো উত্তর দিল না। জারিনার কথা না বাড়িয়ে দ্রুত ওকে তৈরি হতে বলে।
প্রায় আধা ঘন্টা পর তিতির মাসিফের সামনে এসে দাঁড়ালো। মাসিফ কিছু মুহূর্ত অপলক মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। অতঃপর তিতিরের বান্ধবীদের হাসির শব্দে স্বাভাবিক হয়ে ঘড়িতে সময় দেখে বলে, এই তোমার 15 মিনিট, 40 মিনিট হতে চললো। ভাইয়া আপনি দিবেন শাড়ি? তো 15 মিনিটে শাড়ি পরা হয় নাকি? গাউন বোরখা 3 পিস না হয় 5 মিনিটে পরা হয়। যেই এই 14 হাত পেঁচানো শাড়ি পরতেই 14 প্যাচ খেতে হয়। ফাইজার কথা শুনে মাসিফ হালকা কেসে বলল, ঠিক আছে, সমস্যা নাই, সন্ধ্যা হতে আরো সময় বাকি। এই বলে মাসিফ তিতিরকে ইশারায় রিক্সাতে উঠতে বললে নাদিয়া বলে ওঠে, এই ভাই দাঁড়ান, আমরা যে আপনার বউকে এত সুন্দর করে সাজালাম তার জন্য আমরা কি পাবো? মাসিফ বোকার মতো বলে, কি পাবে? কি আর ট্রিট পাবো? আমাদের সবাইকে আপনার ট্রিট দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, এখন চাই, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তিতিরের বান্ধবীরা বেশ খুশি হলো। জারিন এসে তিতিরের কানে ফিসফিসিয়ে বলে, বেস্ট অফ লাক। ফিরে এসে বলবি কিন্তু তোর ডেট। তিতির জারিনকে মারতে উদ্যত হলে সে হাসতে হাসতে সটকে পড়ে। পরন্ত বিকেলে পার্কের রাস্তায় পাশাপাশি হাঁটছে মাসিফ ও তিতির। আশেপাশে অনেককে যুগলবন্দি অবস্থায় দেখা যাচ্ছে, আবার কেউ কেউ তাদের বাচ্চাদের সাথে করে নিয়ে এসেছে। দু একজন বৃদ্ধ দম্পতিকেও একসাথে হাঁটতে দেখা যাচ্ছে। সূর্যের হালকা রশ্মিতে আকাশের পরিচ্ছন্নতা পরিলক্ষিত, অথচ দুপুর পর্যন্ত আকাশ কেমন ঘোলাটে ছিল। মনে হচ্ছিল আজ আকাশের মন খারাপ, যে কোনো মুহূর্তে তার বুক চিরে দুঃখ বর্ষণ করবে। মৃদু সমীরণে তিতিরের শাড়ির আঁচল বারবার মাসিফের বাহুতে এসে বাড়ি খাচ্ছে। দুজনেই অনেকক্ষণ যাবৎ নীরব হয়ে হাঁটছে। এই নীরবতাকে মাসিফই প্রথমে ভাঙল। সামনে একটা আইসক্রিমের ফেরিওয়ালা দেখিয়ে বলল, আইসক্রিম খাবে? তিতির মাসিফের দিকে দৃষ্টি ফেরালো, অতঃপর হালকা হেসে ঘাড় নাড়িয়ে সায় দিল। মাসিফ তিতিরকে দাঁড়িয়ে থাকতে বলে নিজে একাই আইসক্রিম কিনতে গেল। আইসক্রিম কিনে আসতে আসতে দেখে তিতিরের সামনে 5 কি 6 বছর একটা বাচ্চা উদাম গায়ে কতগুলো ফুলের ক্রাউন হাতে দাঁড়িয়ে আছে। সম্ভবত তিতিরকে ক্রাউন কিনতে বলছে। মাসিফ সেখানে পৌঁছে বাচ্চাটাকে শুধালো, কি হয়েছে বাবু, তোমার হাতের ক্রাউনগুলো তো খুব সুন্দর। নেন না ভাইজান, 2টা ব্যান্ড নেন, একটু আগে মাই বানাই দিছে, নেন না ভাইজান। বাচ্চাটার আকুল অনুরোধে মাসিফ হালকা হেসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা তোমার ক্রাউনগুলো কত করে? একটা 30 টাকা কইরা। আচ্ছা আমাকে একটা দাও, আমার তো একটাই বউ, তাই আমার একটা ক্রাউনই হবে। তবে তোমাকে আমি 2টা ক্রাউনের দাগ দিব, একটা তোমার মাকে পড়াবে। মাসিফের প্রথম কথাটা রেশ ধরে তিতির তার দিকে ভ্রু কুচকে তাকায়, কিন্তু শেষোক্ত কথায় মুচকি হাসলো। মাসিফ ওকে রাগাতে রম্য সুরে বলে, আমি কি কিছু ভুল বলেছি? সত্যি বলেছি না বউ? আমার তো একটাই বউ, তো একটা বউর জন্য একটা ক্রাউনই তো যথেষ্ট, তাই না? তিতির কিছু বলল না, মুখ বাঁকিয়ে অন্যদিকে ফিরল। মাসিফ বাচ্চার ছেলেটিকে দাম পরিশোধ করে দেওয়ার পর বাচ্চাটা চলে গেলে মাসিফ তিতিরের মাথার ফুলের ক্রাউনটা পরিয়ে দেয়। তারপর হাতে আইসক্রিমটা দিয়ে বলে, নাও এখন আইসক্রিম খাও, এত মুখ ফুলিয়ে থাকতে হবে না। আমি আমার একমাত্র বউকে ভীষণ ভালোবাসি, আমার আর দ্বিতীয় কোনো বিয়ে টিয়ে করার ইচ্ছেও নেই। কেউ এসে গলায় ঝুলে পড়লেও তাকে আমি বিয়ে করব না। মেজর মাশরাফি ইকবাল এক নারীতে আসক্ত, বুঝলে? তাই তুমি অযথা চিন্তা করে নিজের ব্লাড প্রেশার বাড়িও না। তিতিরের হঠাৎ হাসি পেল। সে মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করে, কিন্তু তাতে সে ব্যর্থ হয়। হাসি আটকাতে আইসক্রিমের কৌটাটা খুলে 1 চামচ ভর্তি আইসক্রিম মুখে পুরে দেয়। তৎক্ষণাৎ ঠান্ডায় দাঁত ও নাসা গহ্বর শিরশির করে ওঠে, যার দরুন চোখ মুখ কুচকে আসে। মাসিফ হেসে বলে ওঠে, তুমি যখন নাক মুখ কুচকে ফেলো তখন তোমাকে কিউটি বাচ্চার মতো লাগে। বাচ্চাদের মুখে যখন লেবু দেওয়া হয় তখন ওদের রিয়াকশন এমনটাই হয়। কি বলেন আপনি এটা? তিতির এবার আর হাসি আটকাতে পারে না। মাসিফ তিতিরের থেকে কিছুটা সামনে গিয়ে ওর একটা হাস্যোজ্জ্বল ছবি ক্যামেরা বন্দি করে নেয়। অতঃপর ওর কাছে এসে ফোনের স্ক্রিনে ছবিটা দেখিয়ে বলে, দেখো হাসলে তোমাকে কতটা সুন্দর লাগে, আর তুমি কিনা কালে ভদ্রে হাসো। তিতির ছবিটা এক পলক দেখে নিয়ে মাসিফের দিকে দৃষ্টি সরায়। ঠোঁট কোলে তার ফুটে আছে মৃদু হাসি। মাসিফ স্ক্রিনে ছবিটা জুম করে দেখছে। তিতির বলে, আপনি আমায় খুব গভীরভাবে লক্ষ্য করেন, তাই না? বারে করবো না কেন, আমার একমাত্র বউ বলে কথা। তিতিরের মনে অদ্ভুত এক প্রশান্তি কাজ করছে। সে দৃষ্টি নিচু করে বলে, জানেন, আপনি মিশনে যাওয়ার পর আমি প্রতিটা মুহূর্ত ঘাবড়েছিলাম। মনের মধ্যে এক গাদা ভয় আশঙ্কা ঘিরে ছিল। আপনার খোঁজ পাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিলাম আমি। অবশেষে যখন ফোনে আপনার কণ্ঠস্বর শুনলাম, তখন মনের সব ভয় আশঙ্কা নিমিষেই দূর হয়ে গেল, কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেল। মাসিফ ওদের মধ্যকার দূরত্ব কমালো। তিতিরের এক হাত মুঠোবন্দি করে বলে, লম্বা সফরের জন্যই হাত ধরেছে,
এত সহসা তোমার পিছু ছাড়ছি না। তিতির নিজের অক্ষিকোণে জমে ওঠা জলবিন্দুগুলোকে আকাশের দিকে মুখ করে শুষে নিতে চাইল, কিন্তু অবাধ্য জলকণা অশ্রুরূপে কপল বেয়ে নিজের জেদ বজায় রাখল। মাসিব আচমকায় তিতিরের চোখ বেয়ে অশ্রু গড়াতে দেখে হতবিহ্বল হয়ে দ্রুত হস্তে নিজের বৃদ্ধাঙ্গুলি দ্বারা তাদের গতিরোধ করে বলল, আজকে অন্তত কাঁদবে না, আমার সামনে তো নাই। তোমাকে কাঁদতে দেখলে আমার একটু ভালো লাগে না। সবসময় হাসবে, তোমার চোখের পানি আমার হৃদয় অম্বরে অবিশ্রান্ত বর্ষণ ঘটায়। আর হাসলে মন ভালো হয়। সূর্য হেসে তার প্রেমময় মৃদু রোদ বর্ষণ করছে, যেমনটা আজকের বিকেলে সূর্য আজ ভীষণ খুশি। আমার ভয়ের কারণটা আপনি জানেন। আগের বারেরও বিয়ের পর পর উনি মিশনে গিয়েছিলেন, তারপর আর ফিরেননি। তাই এবারও বিয়ের পর মানে আপনি মিশনে যাওয়াতে মনের মাঝে না চাইতেও ভয় ভর করছিল। আমি বলে বোঝাতে পারবো না যে। মাসিফ আচানক তিতিরের ঠোঁটের উপর আঙ্গুল রেখে ওর মুখনিসৃত বাক্য অসমাপ্ত রাখতে অনুরোধ করল। অতঃপর তিতিরের কপালে নিজের অধর যুগলের উষ্ণ স্পর্শ দিয়ে বলল, পুরনো কথা বাদ দাও, একদম ভুলে যাও। আমরা নতুন শুরু করেছি, সবটা নতুন ভাবে। আরেকবার যদি তুমি ওসব কথা মনে করো তবে আমি তোমার সাথে রাগ করে আবারও 1 সপ্তাহ তোমার সাথে যোগাযোগ রাখবো না। আসলে এর বেশি হয়তো পারবো না। তিতির অশ্রুসিক্ত চোখেই হেসে ফেলল। মাসিফ বলে, আমি আসলাম তোমাকে নিয়ে একটু হাঁটতে, আর তুমি কি না আগের কথা ভেবে নিজের চোখের জল বিসর্জন দিচ্ছ? দিস ইজ নট ডান। দেখো, তোমার কান্না আইসক্রিম বেচারাও গলে আছে। দুজনে একসাথে গলে যাওয়া আইসক্রিমের দিকে তাকিয়ে হেসে ফেলে। ওদের যুগলবন্দি হাসির সাক্ষী রৌদ্রোজ্জ্বল নীলাভ অন্তরিক্ষ। দেখতে দেখতে কয়েকটা দিন পেরিয়ে গেছে। মাসিফ আবার সেনানিবাসে যাওয়ার আগের দিন তিতিদের বাড়িতে সপরিবারে এসেছে। এবার ঋতিকাও সুযোগ পেয়েছে তিতিরের সাথে কথা বলার। সেদিন সায়ানের হুট করে জরুরি কাজ পড়ে যাওয়ার কারণে ঋতিকাকেও পরের দিন সকালে সায়ানের সাথে চলে যেতে হয়েছিল। তিতির ও হিয়া নাজমা বেগমের সাথে রান্নাঘরে কাজে ব্যস্ত। তখন ঋতিকা এসে তিতিরের পাশে দাঁড়িয়ে বলে, রান্না থেকে তো বেশ সুঘ্রাণ বের হচ্ছে। তিতির ঋতিকার দিকে তাকিয়ে মিষ্টি এসে আবারও রান্নায় মনোযোগ দেয়। ঋতিকা একটা লম্বা শ্বাস নিয়ে বলে, আমি তোমার সাথে সবসময় রুড বিহেভ করেছি, একটু ভালো করে কথাও বলিনি। আমি যা করেছি তা একদমই অনুচিত, তাই আজ আমি সেই সব রুডনেসের জন্য সরি বলতে এসেছি। তিতির কিঞ্চিত অবাক হলো, অতঃপর বলল, আমি তো কিছু মনে করিনি আপু, আপনি শুধু শুধু গিল্টি ফিল করছেন। শুধু শুধু না তিতির, আমি নিজে বুঝতে পারছি ওসব বেশ রুড ছিল। তোমাকে মাসে পছন্দ করে শুনেই রুড হয়েছিলাম। তিতির মাংসের পাতিলে পানি দিয়ে ঢাকনা লাগিয়ে তোয়ালে হাতে মুছে নিয়ে ঋতিকার হাত ধরে শান্তস্বরে বলে, ওসব পুরনো কথা আপু, ভুলে যান। প্রথম দেখা তো সবার সবাইকে ভালো লাগবে না। আমি তো সব মনেই রাখিনি। আমার বড় বোন আপনি, ছোট বোন হয়ে যদি বড় বোনের এতটুকু ভুলতে না পারি তবে কি চলে বলেন? ঋতিকার চোখের কোণে জলবিন্দু জমে ওঠে। সে হালকা হেসে বলে, তুমি আমার ছোট হলে কি হবে, চিন্তা ভাবনা আমার বড়। আমাকে আর আপনি আগে করো না তো, তুমি করে বলো, আপন আপন লাগে। আচ্ছা আপু, তুমি রিয়ানের কাছে যাও, আমি মা আর হিয়াকে একটু হেল্প করে আসছি। ঋতিকা মৃদু হেসে চলে যায়। তিতির দ্রুত হাতের কাজগুলো সারতে শুরু করে। দুপুরে খেতে বসে সবাই বেশ তৃপ্তি নিয়ে খেলো। তিতির সবার জন্য নিজ হাতে রসমালাই বানিয়েছিল, সেটাও সবাইকে দেওয়ার পর সে বেশ প্রশংসা কুড়িয়েছে। মাসিফ তো আড়ালে গিয়ে তিতিরের হাতে চুম্বন পর্যন্ত করেছে। মাসিফের এই কাণ্ডে তিতির বাকরুদ্ধ হয়ে হতচকিত দৃষ্টিতে শুধু তাকিয়েছিল। মাসিফ কিছু না বলে মুচকি হাসতে হাসতে ড্রয়িং রুমে ফিরে যায়। নাজমা বেগম মাহিমা বেগমকে উদ্দেশ্য করে বলেন, আপা, তোমাকে ঋতিকা ও সায়ান বাবাকেও কিন্তু আজ থাকতে হবে। আমরা তো বড় বাসা নিয়েছি, এবার থাকার ঘর নিয়ে অত ঝামেলা হবে না। মাসিফ তো থাকবেই, সেই সাথে তোমরাও। কি বলিস নাজমা? আমার কালকে রবিবার সকালে ক্লাস আছে। থাকুক ক্লাস, তিতিরও তো দুপুরে ক্লাস করেনি, কিচ্ছু হবে না। তাছাড়া সকাল সকাল রওনা করলে ঠিক সময়ে পৌঁছাতে পারবে। তখন সায়ান বলে ওঠে, খালাজান ঠিক বলেছে মা, আমি আপনাকে তো রীতিকে পৌঁছে দিব, তারপর ঢাকা যাব। আমার অফিসে কাজ দুপুরে রয়েছে। না বাবা, তোমার ঝামেলা হয়ে যাবে। কিছু হবে না মা, আপনি নিশ্চিন্তে থাকুন। খালাজান কত শখ করে আপনাকে রাখতে চাই, থেকে যান। তিতিরও বলে, জি মনি, থেকে যান প্লিজ। তিতিরের সাথে হিয়াও তাল মেলালো। সবার এত অনুরোধে মহিমা বেগম থেকে যেতে রাজি হন। রাতে তিতির নিজের সাদা অ্যাপ্রনটা ধুয়ে দিয়ে ব্যালকনিতে মেলতে এসে দেখে
মাসিফ এক ধ্যানে আকাশপানে চেয়ে আছে। তিতির যে এসেছে তাতে তার কোনো নাড়াচড়া পরিলক্ষিত হলো না। অ্যাপ্রনটা মেলে দিয়ে তিতির মাসিফের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, আপনার কি মন খারাপ? এত উদাসীন কেন? কোথায় উদাসীন? আধা চিত্র অম্বরের রূপ আস্বাদন করছে। দেখো কি সুন্দর হীরা খচিত কালো শাড়ির ন্যায় এই আধারে পুরো আকাশটা চেয়ে আছে। মাসিফের মুগ্ধতার মাঝে করুণতার ছাপ যেন আড়ালে দৃশ্যমান। তিতির রেলিং এর উপর কনুইতে ভর দিয়ে মাসিফের দিকে তাকিয়ে বলল, বুঝলাম। মেজর সাহেবের কাল চলে যাবে বলে ভীষণ মন খারাপ। এই চন্দ্রমাবিহীন অম্বরে কি তবে দুঃখ বিলাস করবেন? দুঃখ না, প্রেম বিলাস করব। মাসিফের প্রত্যুত্তরে তিতির খানিক লজ্জা পায়। সেই রেশ বিদ্যমান থাকা অবস্থাতে মাসিফ তিতিরকে হ্যাচকাটানে নিজের সামনে নিয়ে আসলো। অতঃপর পেছন থেকে জড়িয়ে ধরে তিতিরের কাঁধের খোলা অংশে উষ্ণ ওষ্ঠ ছুঁয়ে নির্বিকার চিত্তে অন্তরিক্ষে দৃষ্টি সরায়। আচমকা এহেন কাণ্ডে তিতিরের বুকের ভিতরে শীতল কম্পন বয়ে চলেছে। মাসিফ সম্মোহিত কণ্ঠে বলল, আমার আধার প্রিয়া, তারার দেশে আপনাকে স্বাগতম। আজ চন্দ্রমাসে আড়ালে আপনার জন্য অগণিত তারার মেলা নিয়ে এই কৃষ্ণ অম্বরে আমার ভালোবাসা উজাড় করেছে। যদি আপনার একটু সব মঞ্জুর। তৃষ্ণার্ত হৃদয় আজ পরিপূর্ণ। মিটিমিটি তারকারাজি ওদের ভালোবাসার সাক্ষী। জুলাই মাস বাংলা বর্ষপঞ্জিতে শ্রাবণ মাসের আজ তৃতীয় দিন। প্রকৃতিতে বর্ষা ঋতুর দাপট বিরাজমান। তিতির চোখ বুজে মেডিকেল কলেজের ব্যালকনিতে দাঁড়িয়ে শ্রাবণের প্রথম বর্ষণে হাত ভিজাচ্ছে। সেই সাথে তার বান্ধবীরাও। আজকেই প্রফ শেষ হলো। ওদের মনে এক প্রকার স্বস্তি কাজ করছে। তখনই পেছন থেকে কেউ বলে উঠল, হেই গার্লস, হোয়াটসঅ্যাপ। তিতির নাদিয়ারা চকিত দৃষ্টিতে পিছনে ফিরে দেখলো অর্ক, রাফি, মাসরিফ, শুভ, রাতুল, রনিত, অভি দাঁড়িয়ে আছে। জারিন অবাক কণ্ঠে বলে ওঠে, আপনারা কখন এসেছে? এই তো মাত্রই। তোমরা তো বৃষ্টি বিলাসে মগ্ন, তাই খেয়াল করিনি। কেমন আছো সবাই? আজ তো প্রুফ শেষ হলো। অর্ককে প্রত্যুত্তরে ফাইজা বলল, হ্যাঁ, স্ট্রেস ফ্রি লাগছে, তাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের কতদিন পর দেখলাম। আর রাফি ভাই, আপনি মনে হচ্ছে আরো শুকিয়ে গেছেন। রাফি হালকা হেসে বলল, না, অনেকদিন পর দেখলে তো তাই মনে হচ্ছে। তাও হতে পারে। অর্ক সবার মনোযোগ আকর্ষণে বলে, গাইস, যে কারণে এখানে আসা তা তো শোনো। তিতির জিজ্ঞাসা করে, কি কারণে ভাইয়া? সামনের শুক্রবার আমার বিয়ে। অর্কের কথায় সবাই অবাক হয়ে যায়। ওরা সমস্বরে বলে ওঠে, সত্যি? ওয়াও। তোমরা সবাই যাবে, আর তিথির তো এমনিতেই যাবে। বন্ধুর বউ বলে কথা। তোমরা আমার ছোট ভাই বোন, তোমাদেরকে যেতেই হবে। অবশ্যই যাব ভাই। বিয়ের 3 দিন আগে গিয়ে বসেও থাকতে পারি। যাবে, যাও, বিয়ের অ্যাটেন্ড করতেই হবে ইনশাআল্লাহ ভাইয়া। তোমরা বৃষ্টি বিলাস করো, আমি যাই ইহানাদের কেউ বলে আসি। তা ওরা কোথায় এখন? নাদিয়া কিছু ভেবে বলল, হসপিটালে মেবি। আপু তো এখন বিকালের টাইমে হসপিটালেই থাকে, ওয়ার্ডের ডিউটি শুরু যে। আচ্ছা, তাহলে থাক। তবে আমার বন্ধুকে দয়া করে যদি তোমাদের বান্ধবীকে একলা ছেড়ে দিতে, খুব উপকার হতো। সবাই হেসে উঠলে তিতির লজ্জা ও রেগে মাসরিফের বাহুতে বেশ জোরেই চিমটি কাটে। মাসরিফ মৃদু আর্তনাদ করতে নিয়েও তিতিরের তীক্ষ্ণ দৃষ্টি দেখে থেমে যায়। অতঃপর মাসরিফ তিতিরকে নিয়ে তিতিরের একটা অপূর্ণ ইচ্ছে ঝুম বৃষ্টির মধ্যে মাসরিফের সাথে ঝালঝাল ফুচকা খাওয়া। সেটা পূরণ করতে একই ছাতার নিচে দুজন বেরিয়ে পড়ল। অভি, রনিত, রাতুল তিনজনে ক্যান্টিনে চলে গেল চা কফি খেতে। রাফি ও অর্ক ইনায়াকে খুঁজতে হসপিটালে যায়। প্রতিটা ওয়ার্ডে খুঁজে খুঁজেও পায় না। হঠাৎ রাফির কানে খুব চেনা কারো হাসির ঝংকার আসলে সেই সূত্র ধরে করিডোরে শেষ প্রান্তে গিয়ে দেখে ইনায়া ও একজন সাদা অ্যাপ্রন পরিহিত ছেলে বৃষ্টি দেখে হেসে হেসে চা উপভোগ করছে। ওদের হাসির মাত্রায় বোঝা যাচ্ছে একে অপরের সঙ্গ তাদের কাছে বেশ ভালোই জমেছে। রাফির হঠাৎ ভীষণ রাগ হলো। রেগে উল্টো দিকে ফিরে চলে আসলো। বেচারা অর্ক একদিকে ইনায়াকে ইনভাইট করবে নাকি বন্ধুর পিছনে যাবে তা নিয়ে দোটানায় পড়ে গেল। অতঃপর রাফির পিছনে যাওয়া ধরলো। রাফি ক্যান্টিনে গিয়ে 2-3টা চেয়ার বেশ শব্দ করে সরানো বললে ভুল হবে ফেলে দিয়ে অভিদের পাশে বসে রাগে ফোঁস করছে। ক্যান্টিনে উপস্থিত অন্যান্যরা কৌতূহল নিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করছে। তা দেখে রাফি হুঙ্কার ছাড়ে, কি সমস্যা? নিজের খাবার খাও, নয়তো বেরিয়ে যাও। অর্কর পিঠে হাত রেখে শান্ত করতে বলে, শান্ত হ রাফি। চুপ থাক, আমার মাথা গরম হয়ে আছে। রাফির হঠাৎ রেগে যাওয়ার কিছুই বুঝলো না অভি। রাতুল অর্ককে জিজ্ঞাসা করে, কি হয়েছে? হঠাৎ রেগে গেল কেন? আরে আর কি হবে, ইহানাকে একজনের সাথে খুব হাস্য পরিহাস করে নীরব জায়গায় বৃষ্টি উপভোগ করে চা খেতে দেখেছেন, তাতেই বান্দা।
রাফি রেগে ফোঁসফোঁস করতে করতে বলে, ও নাকি আমাকে ভালোবাসে, এই তার নমুনা? রনি টেরা টেরা কণ্ঠে বলে, তুই মনে হয় মেয়েটার ভালোবাসা খুব গ্রহণ করেছ, নিজে বারবার ফিরিয়ে দিয়েছিস, আবার মেয়েটা অন্য কাউকে পছন্দও করতে পারবো না। আমি ফিরিয়ে দিতাম আগে, এখন তো ফ্রেন্ড আমরা। অভিখোচানো স্বরে বলে, ও আসছে ফ্রেন্ড, তোর ফ্রেন্ড, তুই রাখ, ঢং করবা তুমি আর মেয়েটা একটু চাকরি দোষ। রাতুল সবাইকে থামিয়ে বলে, উফ, থাম তোরা। আমরা তো জানি রাফি ইনায়াকে ভালোবাসে, তাহলে এখন কি করা যায় তাই বল। আচমকা রিনি শুভর সাথে এসে বলে ওঠে, সরাসরি বিয়ে। রাফি সন্দিহান দৃষ্টিতে চেয়ে প্রশ্নাত্মক কণ্ঠে শুধায়, মানে? রাফির প্রশ্নের জবাবে রিনি বলে, মানে খুব সহজ, আজ এই বাদল দিনে আপনি ইনুকে সরাসরি বিয়ের প্রস্তাব দিবেন। শুভ তাল মেলায়, আমি রিনির সাথে সম্পূর্ণ একমত, তোরা কি বলিস? আমরাও। ধারা মাস্টারে কল করে ওরেও তো জানাতে হবে। রনিতের এরকম উৎসাহ দেখে রাতুল ওর মাথায় চাটা মেরে বলে, এই ব্যাকল মাছরিব আর তিতির বৃষ্টির মাঝে ফুসকা ডেটে গেছে, তুই মাঝখানে বিঘ্ন ঘটাতে চাস কেন? একটা ফোনই তো করব। পরে করিস, একটু পর ওরা নিজেরাই আসবে। ঝুম বৃষ্টির ছন্দে ছন্দে ঝালঝাল বোম্বাই মরিচ দেওয়া ফুচকা দেখে তিতির আর লোভ সামলাতে পারছে না। ফুচকার টকের উপর এক ফোঁটা বৃষ্টির জল টুপ করে পড়ল। তিতিরের হাতে ফুচকার প্লেটটা আসা মাত্রই টপাটপ পরপর দুটো মুখে পুড়ে নিয়েছে সে। তা দেখে মাসরিফ ছাতা হাতে হাসছে। এই সুযোগে তিতির টুপ করে মাসরিফের মুখে একটা ফুচকা ঢুকিয়ে দেয়। তৎক্ষণাৎ মাসরিফের নয়ন যুগল থ হয়ে যায়। অমনি ফুচকাটা অতিরিক্ত ঝালের কারণে মুখ থেকে ফেলে দিতে নিলে তিতিরের মুখ চেপে ধরে বলে, খেতে হবে, এটা ঝাল বেশি কিন্তু এত টেস্ট যে না খেলেই মিস। মাসরিফ গোঙাচ্ছে, কিন্তু তিতির তো শোনার পাত্র না। অবশেষে ফুচকাটা ওকে পেটের ভেতর চালান করতে বাধ্য করলো। মাসরিফের অধিক ঝাল লাগা দরুন তিতিরের আশেপাশে একটু নজর বুলায়। অতঃপর আচানক পা উঁচু করে মাসরিফের হাত ধরে টান দিয়ে সামান্য নিচু করে টুপ করে মাসরিফের নিম্ন ওষ্ঠে নিজের অধর জোড়া ছুঁয়ে সরে আসলো। মাসরিফ হতবাক হতভম্ব দৃষ্টিতে তিতিরের দিকে চেয়ে আছে। তিতির মুচকি হেসে অন্যদিকে ফিরে ফুচকা খাচ্ছে। এদিকে তুমুল বাড়িধারা শিথিল হতে ধরেছে। পরিশিষ্ট পরপর পেরিয়ে গেছে 4টা বছর। মাসরিফ ও তার পরিবার ও বন্ধু মহলে সবাই হসপিটালের করিডোরে ভিড় জমিয়েছে। সবাই বেশ অস্থির হয়ে মনে মনে প্রার্থনা করছে। এখানে সবচেয়ে বেশি অস্থির অবস্থা মাসরিফের। জানুয়ারির প্রথমার্ধে তীব্র শীতেও সে দরদর করে ঘামছে। 5 বছরে হায়াত ও রিয়ান মাসরিফের দুই পাশে চুপচাপ বসে আছে। তারাও বুঝতে পারছে সবাই খুব চিন্তিত, এমনকি ওরা নিজেরাও। তখনই অপারেশন থিয়েটারের লাইট বন্ধ হয়ে দরজা খুলে একজন বেশ অভিজ্ঞ মহিলা ডাক্তার বের হন। মাসরিফ ডাক্তারকে দেখে তৎক্ষণাৎ উঠে ছুটে গিয়ে জিজ্ঞাসা করে, ডাক্তার, আমার স্ত্রী কেমন আছে আর বাচ্চারা? ডাক্তারটি মুচকি হেসে চলে গেলে রিনি ও ইনা দুইজনাই নিজেদের হাতে করে দুটো বাচ্চা নিয়ে অপারেশন থিয়েটার থেকে বের হয়। মাসরিফ ওদের কাছে ছুটে গিয়ে জিজ্ঞাসা করে, তিতির কেমন আছে? ইনা মাসরিফের কোলে মেয়ে বাচ্চাটা তুলে দিয়ে বলে, তিতির একদম সুস্থ, সিজার হয়েছে তো তাই নড়াচড়াতে সমস্যা হবেই। মাসরিফ যেন হাত ছেড়ে বাঁচল। সবার মাঝে আনন্দধ্বনি ও শুকরিয়ার ধ্বনি। মাসরিফ গভীর দৃষ্টিতে নিজের বাহুতে ছোট্ট তুল তুলে বাচ্চাটাকে দেখছে। তখন রিনি বলে উঠে, ছেলেকেও একটু কোলে নাও, রাজকন্যাকে তো নিলে, এবার রাজপুত্রকেও নাও। মাসরিফ অনুভূতি প্রকাশে ব্যর্থ। ফ্যাল ফ্যাল নয়নে মেয়েকে ইনার কোলে দিয়ে রিনির কোল থেকে ছেলেকে নিল। একবার মেয়েকে তো একবার ছেলেকে দেখে তার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসে, আলহামদুলিল্লাহ। কিছু সময় ওদের নিজেদের কাছে রেখে তারপর বাচ্চাদের কারো কোলে দিয়ে ছুটে গেল তিতিরের স্ট্রেচার দেখে। তিতিরকে কেবিনে দেওয়া হচ্ছে। সবাই মাশরাফির এই পাগলামি দেখে হেসে ফেলে। তিতির ঘাড় কাত করে দোলনায় তার ঘুমন্ত দুই শিশুকে নয়ন ভরে দেখছে। মাশরাফি নীরবে এসে তিতিরের ললাটে উষ্ণ ঠোঁটের স্পর্শ দিয়ে বলে, আমাকে এত খুশি দেওয়ার জন্য তুমি যা করলে তার জন্য আমি মুখে যাই বলি কম হয়ে যাবে। আমার জীবনে এক সায়ান্নে প্রেমছন্দ হয়ে আসে রমণী তুমি। ভালোবাসি তিতির পাখি। তিতির মুচকি হেসে বলল, আমিও ভালোবাসি মেজর সাহেব। ওদের জীবনের প্রতিটা সায়ান্ন প্রেমছন্দ আন্দোলিত হোক।